প্লেট করে খেতে বসবো, ঠিক এই সময় ইলেকট্রিসিটি চলে যায়। রান্নাঘরের সবকটি জানালা খোলা, হাতের কাছে কোনো চার্জার লাইটার নেই, সেলফোনটাও আবার অন্য রুমে। জানালা থেকে আসা হালকা চাঁদের আলোয় সম্পূর্ণ ঘরটা যেন ঝাপসা অন্ধকারে ঢাকা। কিছুই বুঝতে পারছিলাম না, স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আমার বন্ধুটা এসে বলবে, নাইম দরজা খোল। হঠাৎ আমার চোখ পড়লো রান্নাঘরের কোনায়, যেখানে সম্পূর্ণ ফাঁকা ছিল। রাসেল ভাই, এখনো সেই দৃশ্যটা আমার চোখে ভাসছে। আমি দেখলাম কেউ একজন হাঁটু কেড়ে মাথা কুঁজো করে বসে আছে। সে পুরুষ না মহিলা কিছুই বোঝা যাচ্ছিল না, শুধু বুঝতে পারছিলাম সে কালো রঙের কিছু একটা পরা। তখন একটি মৃদু ভয় আমাকে ঘিরে ফেললো চারিদিক থেকে। আমি মনে করছিলাম প্রচন্ড ভয়ের কারণে হয়তো হ্যালুসিনেশন হচ্ছে আমার। কি করব বুঝতে পারছিলাম না। অনেক সাহস করে একটা কাশি দিলাম, ভাবলাম এটা যাই হোক না কেন হয়তো চলে যাবে। তা না, আমার যদি হ্যালুসিনেশন হয়ে থাকে সেটা দূর হবে, অর্থাৎ যেটা দেখছি সেটা চলে যাবে সেটা না, হ্যালুসিনেশনটা কেটে যাবে সেটা ভেবেই কাশিটা দেয়া। কিন্তু রাসেল ভাই, ভুলটা করলাম তখনই। কাশি দেয়া মাত্রই সে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। মনে হচ্ছিল সে আমার উপর ভীষণ রাগ। এই বুঝি উঠে এসে গলা চেপে ধরবে আমার। প্রায় 8 কি 10 সেকেন্ড পর আমি সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক এই ঘর থেকে আমাকে বের হতেই হবে। কিন্তু আমি না পারছিলাম হাঁটতে, না পারছিলাম দৌড়াতে। ভয়ে সারা শরীর যেন অসাড় হয়ে গেছে আমার। অনেক সাহস করে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। রাসেল ভাই, ঘটনাটা হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু তারপর যা ঘটলো, আমি ওই ঘর থেকে বেরিয়ে চিন্তা করলাম পুরো বাড়ি থেকেই বেরিয়ে যাব, কিন্তু আমি কিছুতেই মেইন দরজা খুঁজে পাচ্ছিলাম না। আমি যত চেষ্টা করছিলাম মেইন দরজার কাছে যেতে, আমি ততবারই ঘুরে ফিরে সেই রান্নাঘরটাতে এসে পড়ছিলাম। সেখানে তখন পর্যন্ত সে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। রাসেল ভাই, 3-4 বার ঘোরাঘুরি করার পরও আমি অনেক চেষ্টা করেও মেইন দরজাটা কিছুতেই খুলতে পারছিলাম না। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। ভীষণ চিৎকার করা সত্ত্বেও হয়তো গলা দিয়ে একটি স্বরও বের হয়নি। নিরুপায় হয়ে শুধু দাঁড়িয়েছিলাম ভয়ানক সেই ঘরটার মধ্যে। ঠিক কি করব বুঝে উঠতে পারছিলাম না। এখন আমার কি করা উচিত, বা কেন আমি সেন্সলেস হচ্ছি না। হঠাৎ কি যেন বলে উঠল, নাইম দরজা খোল। তারপর সব যেন নর্মাল হয়ে গেল। দৌড়ে গিয়ে দরজাটা খুলেই দেখি আমার ফ্রেন্ড ইয়াসিন। তখন আমার মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে হ্যাপি মানুষটা আমি। যাই হোক, তারপর অনেক ওকে নিয়ে চলে গেলাম বাসায়। বাইরে ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত আমি বাসায় ঢুকিনি এবং আমার বন্ধুকে কিছুই বলিনি, কারণ বললে সে হয়তো দিন রাতে ও আমার সাথে থাকতে ভয় পাবে। সেদিনের পর থেকে কয়েকদিন ভীষণ জ্বরে ভুগতে হয়েছিল। তারপর থেকে ভাই, আমি একদম ডার্কনেসটাকে সহ্য করতে পারি না। ভালো লাগলে মেইলটি পড়ে শোনাবেন। আর রেডিও ফুর্তির সকল টিম এবং লিসনারদের নিউ ইয়ারের শুভেচ্ছা। আমরা চলে যাব ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। এবং স্পেশালি যে ঘটনাগুলো এখন আপনারা শুনবেন সেই ঘটনাগুলো মাসুম, এটা একটা ব্যাপার আছে, কিন্তু মাসুমের সিলেক্টেড অর্ডারগুলো। সো আমি খুবই আশা করছি যে আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আমরা প্রথম অতিথির কাছে চলে যাচ্ছি। আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন আপনি? ধন্যবাদ রাসেল ভাই। আমি দেলোয়ার রশিদ ঝন্তি, এসএমএল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। তো আমার প্রথম ঘটনাটা আমার মেজো ভাইয়ের সাথে ঘটা। আমরা মেজো ভাই গ্রামের বাসায় থাকে, তো উনি ব্যবসা করে আর কি। তো উনি একদিন ধানের ব্যবসা করে। তো একদিন উনি এবং ওনার ফ্রেন্ড দুইজন মিলে আমাদের গ্রাম থেকে বেশ দূরে একটা হাটে গেছে সাইকেল নিয়ে ব্যবসা করার জন্য। তো ধান বিক্রি করে তারা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 11টা বেজে গেছে। তো তারপরে যখন রাত 11টা বেজে গেল, তারপরে তারা আস্তে আস্তে যে ঘটনা ঘটতেছে যে আমার ভাইয়ের ফ্রেন্ডের সাইকেলের চেইনটা বারবার পড়ে যাচ্ছে, যে কারণে হচ্ছে কি সে পিছনে পড়তেছে আর আমার ভাইটা একটু সামনে। তো ভাই মাঝে মাঝে পিছনে তাকাচ্ছে আর বলতেছে, কি বল তুই তাড়াতাড়ি আন। তো বলতেছে আমার সাইকেলের চেইন পড়ে যাচ্ছে, আমি আসতেছি। তো এরকম আস্তে আস্তে আমাদের গ্রামে যখন ঢুকবে, তো আমাদের উঁচু একটা রাস্তা আছে, ওখান থেকে গ্রামে যাওয়ার জন্য সরু একটা রাস্তা আছে, সেই সরু রাস্তায় নামতে হবে। তারপরে যখন সরু রাস্তায় সে নামতে যাবে, এই অবস্থায় সে দেখে যে ওখানে সামনে সাইকেলের সামনে একটা বাচ্চা। তখন সে ব্রেক করছে এবং ছোট বাচ্চা, সর্বোচ্চ বয়স 3-4 মাস হবে, এবং সেই বাচ্চাটা ওখানে খুব কান্নাকাটি করতেছে। তো এটা দেখে তো আমার ভাই খুব ভয় পেয়ে গেল, কি ব্যাপার এখানে এত রাতে এখানে বাচ্চা আসলো, রাত 11টা, এখানে কেউ আসার সম্ভাবনা নেই। আর ওই এলাকায় কখনো ওই সময় লোক থাকবে না, এই স্বাভাবিক।
তারপর সে ভয় পেয়ে এখন কি করে বুঝতেছে না, এই অবস্থায় সে তার ফ্রেন্ডকে ডাকতেছে, কিন্তু ফ্রেন্ড একটু দূরে ছিল। তো তারপরে যখন দেখতেছে বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে, তখন সে বললো কি ওই সাইকেলটা ফেলে দিয়ে মানে তার ফ্রেন্ডের দিকে দৌড়ে গেছে আর কি, পিছন দিকে। তো যাওয়ার পরে তাকে বলতেছে, তার ফ্রেন্ডও এদিকে ইতিমধ্যে চলে আসছেন। তো বলতে কি হয়েছে? তো বলতেছে যে এই তো একটা এখানে বাচ্চা দেখলাম। বলছে কই দেখি চল। তো আসে দেখে যে ওখানে কোনো বাচ্চা টাচ্চা কিছু নেই। তো তারা তো তারপরে খুব ভয় পাইছে। তারপরে ওখান থেকে বাসায় আসার পর আমাদের ঘটনা বলছে। আমি তখন ছিলাম ক্লাস 5-এ, ঘটনা আমার স্পষ্ট মনে আছে আর কি। তো বাসায় বলার পরে বাবা একটু হুজুর টাইপের ছিল, সে দোয়া দৌড় করে বলছে আচ্ছা ঠিক আছে ঘুমা। তো ভাই বিবাহিত যেহেতু, তো ভাবি আর ভাই ঘুমাইছে আর কি। রাত সর্বোচ্চ 2টা কি 3টা হবে, এই সময় হঠাৎ করে ভাবির চিৎকারে আমাদের ঘুমিয়ে গেছে সবাই, মানে খুব জোরে চিল্লায় উঠছে। তো তখন আমরা সবাই ভয় পেয়ে গেছি, কি ব্যাপার। তো মানে ভাইদের রুমে আসলাম, এসে যেটা দেখলাম যে ভাই এবং ভাবি দুইজন ভয়ে কাঁপতেছে, প্রচন্ড সে ভয়ে কাঁপতেছে, থামানো যাচ্ছে না। প্রচন্ড সে ভয়ে কাঁপতেছে, থামানো যাচ্ছে না, এরকম খুব ঠকঠক করে কাঁপতেছে। আমরা তখন খুব ভয় পেয়ে গেছি। আমি তখন ছিলাম আর কি। আমার বাবা তখন তাদেরকে একটু দোয়াদত করে সাব্যস্ত অনেক ঠান্ডা করে বলতেছে কি হয়েছে, সমস্যা কি বল। তারপরে ভাই যেটা বললো আর কি, যে সে রাতে তার কাছে মনে হচ্ছে যে স্বপ্নে দেখতেছে এরকম, যে একটা মেয়ে, একটা মহিলা অনেক সুন্দর এবং সাদা কাপড় পরে তাকে এসে ডাকতেছে এবং বলতেছে যে তুই চল আমার সাথে চল, তুই আমার বাচ্চাটাকে ফেলে আসলি, আমার বাচ্চাকে নিয়ে গেলি না, তুই দৌড়ে আসলি কেন, এরকম তার হাত ধরে টানতেছে। আর এই অবস্থা হঠাৎ করে ভাইয়ের ঘুম ভেঙে গেছে এবং ঘুম ভেঙে যাওয়ার পরে যেটা দেখে যে হ্যাঁ বাস্তবেই সে ওটা দেখতেছে, আসলে স্বপ্নে না, হ্যাঁ সত্যি একটা মেয়ে তাকে হাত ধরে ডাকতেছে। এবং তখন ভাই খাটের চৌকাট আছে ওটা ধরে খুব নিজেকে যাবে না তার সাথে, এরকম করে ধরে আছে, আঁকড়ে ধরে আছে। আর এদিকে ভাবিকে ডাকতেছে যে ওঠো তো একটু। তখন ভাবি উঠছে, ভাবিও দেখছে যে হ্যাঁ, ভাবিও চাক্ষুষ দেখছে যে একটা মহিলা তার এরকম, এবং ফেসটা এরকম মনে নাই, কিন্তু দেখতেছে একটা মহিলা টাইপের। এবং তখনই ভাবি চিৎকার করে উঠছে। আর ভাবি যখন চিৎকার করে উঠছে তখনই আমরা শুনতে পাচ্ছি, আমরা গেছি। তো যাওয়ার পরে যে ঘটনা, তারপরে ভাই ভাবিকে উনি মানে বাবা ইয়ে করার পরে, দোয়া দৌড় করার পরে তারা সাব্যস্ত হয়েছে। এটা হওয়ার পরে ঘটনা যেটা, তারপরের দিনই ভাইকে ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে একটা হুজুরের কাছে, তাবিজ দিছে, এবং তারপর আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু জাস্ট তার এক বছর পরে আমার ভাইয়ের একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে ঘটনাটা তার সাথে শুরু হয়েছিল। সে যখন 4-5 বছর বয়স, তখন একদিন রাত্রিবেলা আমরা সবাই ঘুমাইছি, হঠাৎ করে দেখি যে ওই মানে আমার ভাতিজি উনি হঠাৎ করে চিৎকার করে উঠছে এবং সে চিল্লাই উঠতেছে যে আমাকে মেরে ফেলে দিল, আম্মু আমাকে বাঁচাও, আমাকে জবাই করলো, এরকম চিল্লা ফেলা করতেছে। তখন সবাই আমরা গেলাম এবং দেখলাম যে বাচ্চাটার মুখ পুরাটা কালো এবং পুরো শরীর পুরো শক্তের মতো হয়ে গেছে। তখন আমরা কি ব্যাপার, কি হয়েছে, এবং আমরা মনে করলাম কোনো হয়তো রোগ, কোনো অসুখ হয়েছে, এরকম কোনো হতে পারে। তখন আমরা সবাই তাকে দোয়া দরুদ করে, প্রায় 10 মিনিটের মধ্যে এরকম ছিল, সে চিল্লাচিল্লি, অনেক অবস্থা চেঞ্জ ছিল না মানে আমার ভাতিজি। তারপরে তাকে ভালো হওয়ার পরে পরের দিন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার কোনো ওইরকম কোনো সমস্যা পায়নি, কিন্তু জাস্ট ওষুধ দিয়েছে আর কি। তারপর আসার পরে দেখা গেল পরের দিনে, আগের দিন যে সময়টুকু হয়েছে, পরের দিনে ঠিক একই সময়ে ওই একই রকম চিল্লে আমার ভাতিজি শুরু করছে। এবং তখন আবার এরকম যাওয়া হয়েছে, যাওয়ার পরে দেখে যে হ্যাঁ তারও তখন ওই রকম অবস্থা, খুব খারাপ অবস্থা। This track was downloaded from FusionBD.com. তো তখন তাকে আবার এরকম 3-4 দিন হয়েছে। হওয়ার পরে যখন হলো যে, তখন মনে হলো যে না আমার এর সাথে কোনো একটা খারাপ কিছু হতে পারে। তখন আবার একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তখন হুজুর যেটা বললো আর কি, যে ওনার সাথে, ওনার বাবার সাথে, আমার ভাতিজি, আমার ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, উনি আর কি আমার ভাইয়ের সাথে যখন তাবিজ দেওয়া হয়েছে আমার ভাইকে, তখন এর আগে আর কি ক্ষতি করার জন্য আমার উনি কিন্তু কিছু করতে পারেনি আমার ভাইকে, এবং তার কারণে তার মেয়েকে ধরছে। এবং মেয়েকে ধরার কারণে যেটা হয়েছে, আমার ভাতিজি ওইরকম সমস্যা হয় এবং হয়তো বা বেশি দিন সমস্যা হলে সে মারাও যেতে পারে, এরকম কোনো সমস্যা বলছে। তারপরে আমরা অবাক হইলাম এটা, যে আমাদের ওই কবিরাজটা আসলে এগুলো ঘটনা কিছু জানতো না। সে কেন জানি বলতে পারলো যে না, এটা তার সাথে, তার বাবার সাথে হয়তো কোনো একটা সমস্যা ছিল, এরকম হয়েছে। তারপরে কবিরাজ আমার ভাতিজিকে তাবিজ দেওয়ার পরে এবং আমাদের বাসায় এসে বা পুরো বাড়িটা মানে দোয়া দরুদ করে ইয়ে করে দেওয়ার পরে তারপর থেকে আর ওরকম কোনো সমস্যা হয়নি। আর সেই ঘটনাটি হচ্ছে, যিনি লিখেছেন তিনি লিখেছেন যে রাসেল ভাই আসসালামু আলাইকুম, আমার লাইফে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, ঘটনাটি বর্ণনা করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এবছর নজরুল স্মৃতি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি নালিতা বাড়ি শেরপুরে থাকি। ঘটনাটি ঘটে আমার নানু বাড়ি। আমার নানু বাড়ি মরিচপুরান, আমাদের বাসা থেকে 2 ঘন্টার পথ। 2 মাস আগের কথা, দিনটি ছিল বুধবার। আমি নানু বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বাসা থেকে বের হতেই বিকাল 5টার দিকে
বাজারে কিছু কেনাকাটা করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। সন্ধে হয়ে যাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি একটা রিক্সা ভাড়া করি। রিক্সায় ছিল একজন বুড়ো গোছের লোক, তবে বেশ শক্ত সামর্থ্য। আমরা রওনা দিই 6টার দিকে। রিক্সাওয়ালা বৃদ্ধটি অনেক মজার মানুষ ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরেই রিক্সাওয়ালার সাথে খুব আড্ডা জমে ওঠে। রিক্সাওয়ালা একমাত্র ছেলে ছিল, কিছুদিন আগে তাকে বিয়ে করানো হয়। বুড়ো লোকটি বিয়ে বাড়ির অনেক মজার ঘটনা বলছিল, শুনতে আমার খুব মজা লাগছিল, কিন্তু এরপর যা ঘটলো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা যখন নলিতাবাড়ি পৌরসভার সীমানা থেকে বের হয়ে গ্রামের রাস্তায় প্রবেশ করলাম, তখন রাস্তাগুলো একটু ভালো ছিল না। আমার অনেক রাস্তায় শুধু ইট বিছিয়ে রাখা। তাছাড়া গ্রামে রাস্তা হওয়ায় রাস্তায় তেমন ইলেকট্রিসিটি তাছাড়া গ্রামের রাস্তা হওয়ায় রাস্তায় তেমন কোনো ইলেকট্রিসিটি বাল্ব ছিল না। রিক্সার লাইট দিয়ে আমরা যাচ্ছিলাম। আমার নানু বাড়ি যাওয়ার পথে একটা এলাকা দিয়ে যেতে হয়, একটির নাম বাঁশকান্দা। সেখানে প্রচুর বাঁশ জন্মে। তাছাড়া রাস্তার দুপাশে অসংখ্য ঝোপের মতো হয়ে আছে। আমরা যখন নানু বাড়ির কাছাকাছি, তখন রিক্সাওয়ালা হঠাৎ রিক্সা থামিয়ে বলল, তুমি একটু বসো। এই বলে তিনি রাস্তার পাশে একটা ঝোপের আড়ালে চলে যান। আমি সময় কাটানোর জন্য ফোনে গান শুনছিলাম। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু কোনো সারা শব্দ আসছিল না। এক পর্যায়ে আমি লোকটাকে ডাক দেই, কিন্তু কোনো সারা শব্দ নেই। তখন হঠাৎ আমার মনে কেমন যেন ভয় করতে লাগলো। তখন আমি রিক্সা থেকে নামলাম খোঁজার জন্য। তখন আমি বুঝতে পারলাম চারপাশে সত্যিই খুব অন্ধকার। মোবাইলের লাইট দিয়ে আমি চারপাশে লাইটের আলো ফেললাম। ফাঁকা গাছ, ফাঁকা রাস্তা, বাঁশঝাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছুক্ষণ পর শুধু বাঁশপাতার সরসর শব্দ। হঠাৎ পাশের ঝোপ থেকে একটা গোঙানির মতো আওয়াজ এলো। সেদিকে দৌড়ে গেলাম, কিন্তু গিয়ে দেখি যা দেখলাম তা আমি কোনোদিন ভুলতে পারবো না। ফয়সাল লাইটের আলোতে, ফ্ল্যাশ লাইটের আলোতে আমি দেখলাম যে মাটিতে পড়ে আছে, তার গলা থেকে বুক পর্যন্ত চেরা। আমি আমার জীবনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখিনি, এবং সেটা সচক্ষেই দেখতে হয়েছে আর কি। এবং তিনি বলে সেন্স ফিরে এসে দেখি যে আমি বিছানায় শুয়েছি। আমার চারপাশে অসংখ্য পরিচিত মানুষ। তাদের মধ্যে একজন মামাকেও দেখলাম। মামাকে রিক্সাওয়ালার কথা বলতেই বলল সেখানে নাকি কোনো কেউ ছিল না। একজন নামাজ পড়তে গিয়ে আমাকে বাঁশঝাড়ের কাছে পেয়েছে। তাহলে আমি কি দেখেছিলাম? আর সেখানে যদি রিক্সাওয়ালা নাই থাকে, তাহলে আমি এখানে কিভাবে এলাম? আর মামাকে সব বলার পর মামা কয়েকজনকে নিয়ে পুরো বাঁশ বন খুঁজেছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। তাহলে সেই লোকটার কোনো চিহ্ন বা কোনো রক্ত কিছুই পাইনি। তবে আমার মোবাইলটা নিয়ে সেখানে পড়েছিল, এবং অথচ গত রাতে আমি যখন লোকটার সামনে দাঁড়িয়েছিলাম, তখন আমি দেখেছি যে কি পরিমাণ রক্ত লোকটার শরীর থেকে বের হয়েছিল রাস্তায়। রাসেল ভাই, আমি জানি না এর মানে কি, আর কেনই বা আমার সাথে এমন ঘটলো, আমি আজও এর কোনো হদিস পাইনি। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আমাদের যিনি পাঠিয়েছেন তার নামটি আমি আরো একবার পড়ে ফেলতে চাই। তার নামটি হচ্ছে রনি, এবং রনি এই ঘটনাটি লিখেছেন। তার কাছ থেকে আমরা দ্বিতীয় ঘটনাটি শুনবো। আপনার নামটা একটু বলবেন এবং জানাবেন আমাদেরকে যে কোথা থেকে আপনি এসেছেন। ধন্যবাদ রাসেল ভাই। প্রথমত আপনাকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড কনগ্রাচুলেশনস। আমি এসেছি পটুয়াখালী থেকে, বনানী সংসপ্তক লেন। আচ্ছা। আর এখানে এসেছি, আমি বনানী এখানে থাকি। আচ্ছা। তো আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা ঘটেছে 2002 সালে, এবং তখন আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা। আমার শখ ছিল মাছ ধরা, এবং সেই শখই আমাকে একদিন বিপদে ফেলে দেয়। তখন বর্ষাকাল, আমাদের বাসার সামনে বড় একটা মাঠ, তবে মাঠটি অনেক নিচু, কারণ সেখানে একসময় পুকুর ছিল। সেটি ভরাট করা হয়েছে। শুকনোর সময় সেখানে ছেলেরা খেলাধুলা করে, এবং বর্ষার সময় প্রায় কোমর সমান পানি থাকে সেখানে। আচ্ছা। তো আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 60 থেকে 70 ফুট দূরত্ব, মাঠের অন্য প্রান্তে একটি মাত্র ঘর ছিল, এবং তার পাশে অনেকগুলো গাছ ছিল, এবং সেখানে একটি তেঁতুল গাছ ও একটি বট গাছ ছিল। তো যেদিন আমার সাথে ঘটনাটি ঘটে, সেদিন সকাল 11টার দিকে আমি ওই মাঠ থেকেই একটি 2 হাত লম্বা একটা গজাল মাছ ধরি। সেই লোভী হয়তো প্রতিদিনের মতো ওই দিনও বেরিয়ে পড়েছিলাম, তবে আমার মা আমাকে বাধা দিত মাছ ধরতে যেতে। তার বাধা উপেক্ষা করে আমি বেরিয়ে পড়েছিলাম ওই দিন। রাত তখন প্রায় 8টা। আমি বের হয়ে একটি টর্চ লাইট ও একটি মাছ ধরার জল নিয়ে বেরিয়ে পড়ি। বেরিয়ে অনেক দূর ঘোরাঘুরি করে 2টি শোল মাছ ও একটি বোয়াল মাছ ধরি।
তার কিছুক্ষণ পরে আমি শুনতে পাই সেই তেঁতুল গাছের নিচে একটি বড় মাছ লাফালাফি করছে। আমি স্পষ্ট শব্দটা শুনতে পাই, শুনে আমি সেখানে দৌড়ে যাই, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো মাছই নেই। এমনকি রাসেল ভাই সেখানে পানিও একেবারে স্পষ্ট পরিষ্কার ছিল, কিন্তু একটা মাছ যে পরিমাণে লাফালাফি করেছিল এবং শব্দ পেয়েছি তাতে পানি অনেকটা ঘোলা থাকা কথা, কিন্তু সেখানে পানি একেবারে পরিষ্কার ছিল। আচ্ছা। যাই হোক, আমি ঘুরিয়ে অন্যদিকে গেলাম। অনেক দূর যাওয়ার পরে আমি সেই শব্দটা আবারও শুনতে পাই, ঠিক তেঁতুল গাছের নিচে। আমি খেয়াল করে শুনি যে শব্দটা কোন জায়গায় হচ্ছে, কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ, ঠিক তেঁতুল গাছের নিচে শব্দটা হচ্ছিল। আমি আবারও ছুটে যাই, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো মাছ নেই এবং সেখানে পানি ছিল প্রায় হাঁটু সমান। আচ্ছা। তো আমি অবাক হই রীতিমতো যে বিষয়টা কি। আমি দুইবার শুনলাম যে এখানে শব্দ হচ্ছে, কিন্তু কোনো মাছই নেই সেখানে। তো আমি সেখান থেকে জাস্ট 4 থেকে 5 পা দূরে সরেছি, তখনই আবার সেই শব্দটা আমি শুনতে পাই এবং আমার খুব কাছে থাকাতে আমি স্পষ্ট বুঝতে পারি যে আমার পাশেই শব্দটা হয়েছে, খুব কাছেই। আচ্ছা। তো আমি ফিরে তাকিয়ে টর্চের আলোতে দেখতে পাই যে সেখানে একটি প্রায় 3 থেকে 3.5 হাত লম্বা একটি গজাল মাছ সেখানে নড়ছে। তো আমি দেখে সেই মাছটাকে আমি যখনই ধরতে যাই তখনই মাছটা দৌড়ে পালায়। তো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি যে মাছটা হয়তো আবারও এখানে আসবে, যেহেতু আমি অনেকবারই শব্দটা শুনেছি। তো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পরে মাছটা আবারও সেখানে আসে এবং আমি মাছটাকে যখন আবার ধরতে যাই মাছটা আবার দৌড় দেয় এবং আমি তখনই তাকে তাড়া করি। যখন আমি তাড়া করি মাছটি দৌড় দিয়ে শুকনো জায়গায় উঠে যায় লাফ দিয়ে এবং ঠিক তেঁতুল গাছের নিচে। আচ্ছা। তো আমি মনে মনে খুব খুশি হই যে এবার তো আমি মাছটাকে অনায়াসে ধরতে পারবো। আমি যখন উপরে উঠলাম মাছটিকে ধরতে, মাছ তখন ঠিক লাফ দিয়ে অনেকটা উপরে উঠে গেল, রীতিমতো অবাক করার বিষয়। এবং মনে হচ্ছিল যে মাছটির পাখা গজিয়েছে এবং অনেকটা উপরে উঠে গেছে, যেটা স্বাভাবিক অর্থে একটা মাছ লাফ দিয়ে অতটা উপরে উঠতে পারে না। এবং ঠিক তখনই আমার চোখে যায় উপরের দিকে এবং আমি দেখি তেঁতুল গাছের উপরে একটা ডালে বসা একটা সাদা শাড়ি পরা একটা লোক বসে আছে। তার ফেজ অতটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে তার দাঁত দেখা যাচ্ছিল, সে আমার দিকে তাকিয়ে হাসছিল। তো বিষয়টা দেখে আমি খুবই ভয় পাই এবং তখন আমি মনে মনে দোয়া পড়তে থাকি এবং দৌড় দিয়ে বাসার দিকে চলে যাই। তো আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম তখন আমার পেছন থেকে শব্দটা আরো বেশি হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে আরো অনেকগুলো মাছ একত্রে মিলে সেখানে লাফাচ্ছে এবং ক্রমশ শব্দটা আমার কাছে চলে আসছে। মনে হচ্ছিল যে আমার পিছনে কেউ কেউ হাঁটছে, আমার তাড়া করছে, এরকম আমার একটা মনে হচ্ছিল। আমি বাসায় চলে যাই। যাই হোক, কোনো সমস্যা আমার হয়নি সেখানে। বাসায় যাওয়ার পরে আমার আম্মুকে আমি বলি বিষয়টা এবং হাঁপাচ্ছিলাম। মা তখন বলল যে তোমাকে আমি আগেই বলেছিলাম যে তুমি যেও না, কোনো সমস্যা হতে পারে। যাই হোক, তো আমার হাতে যে ব্যাগটা ছিল আমি আগেই বলেছিলাম যে আমি 2টা শোল মাছ এবং একটি বোয়াল মাছ পেয়েছিলাম। সেই ব্যাগটা আমি আম্মুর হাতে তুলে দিই যে এটা রাখো। আম্মু ব্যাগটা হাতে নিয়ে দেখে যে সেখানে কোনো মাছ নেই। তো আমাকে বললো যে আমি কি রাখবো, এখানে তো কিছুই নেই। তো আমি বললাম কেন, এখানে তো 2-3টা মাছ আছে, 2টা শোল মাছ এবং একটি বল মাছ। তো বললো যে কিছু নেই, আমাকে দেখালো। কিন্তু ব্যাগ একেবারে ভালো ছিল, পেয়েছি যে ওখানে কিছু ছিল না। হ্যাঁ, ছিল না। তো যাই হোক, তো আমি ছোটবেলা থেকে একা ঘুমাতাম। ওই দিন আমি আম্মুর সাথে ঘুমাই যেন পরবর্তীতে কোনো ভয় না পাই। আসল ভাই, আমার যখন ঘুম আসছিল চোখে তখন আমি সেই শব্দটা শুনতে পাচ্ছিলাম, মাছের লাফালাফির শব্দটা। এবং ওই দিন রাতে আমার গায়ে প্রচন্ড জ্বর ওঠে এবং 2-3 দিন ছিল। যাই হোক, পরে ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কোনো ভালো হচ্ছে না। পরে আমার হুজুরে ওষুধ পানি পড়া দিল এবং একটি তাবিজ দিল। যাই হোক, 3 দিন পরে আমার জ্বর ভালো হয়। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। এরপরে যেটা হয়েছে, ওই যে ঘরটা ছিল যেখানে আমার তেঁতুল গাছের ওখানে যে ঘটনাটা ঘটেছে, তার পাশে যে ঘরটি ছিল, সেই ঘরের একটি মেয়ে, সে ওই তেঁতুল গাছের নিচেই 1 সপ্তাহ পরে গায়ে আগুন দিয়ে মারা যায় এবং সেই মেয়েটি তখন ক্লাস 4-এ পড়ে। কোনো কারণ ছিল না গায়ে আগুন দেওয়ার। তো যখন সে গায়ে আগুন দেয় তার কিছুক্ষণ আগে তার বড় বোনকে বলেছিল যে আমি কিন্তু গায়ে আগুন দেবো। তো তার বড় বোন বলেছিল যে কেন আগুন দেবে, কি কারণে, কোনো আগুন দেওয়ার তো কোনো কারণই নেই। সে ভেবেছিল যে হয়তো সে ঠাট্টা করছে। যাই হোক, সে একটা চড়ও দিয়েছিল, কিন্তু সে কান্না না করে বরঞ্চ অনেক হেসেছে, হাসতে হাসতে বের হয়ে গেছে এবং তার কিছুক্ষণ পরই সে গায়ে আগুন দেয়। তো হাসপাতালে অনেকদিন ছিল। তো যখন ছিল এবং ডাক্তাররা তাকে বলেছে যে কোন একটা সমস্যা আছে মেয়েটার সাথে, যেহেতু সে অনেক নাকি অস্বাভাবিক আচরণ করেছিল। আর দ্বিতীয়ত হচ্ছে কি, সে মারা যাওয়ার আগে অনেক প্রলাপ বলতেছিল যে তারা নাকি 7 বোন এবং তার কাছে কেউ যেন না আসে এবং আসলে তাকে সবাইকে সে মেরে ফেলবে, এরকম একটা কথা বলছিল। এবং আমাদের মসজিদের যে হুজুর ছিল সেও পরে সেখানে যায় এবং যাওয়ার পরে সেও বলল যে এর সাথে কোনো একটা সমস্যা ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি সাদা শাড়ি পরা যে তেঁতুল গাছের যে ডালে বসা দেখেছিলাম ওই লোকটাকে, ওই মেয়েটা ওই তেঁতুল গাছে ওই ডালে বসে বসেই তেঁতুল খেত। এ হচ্ছে আমার ঘটনা। আফজাল ভাই, আপনি আপনার নামটি বলবেন এবং কোথা থেকে এসেছেন এটা একটু জানাবেন। আমি সন্ধি
আর আমি এসএমএল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আর আমার পরবর্তী যে ঘটনাটা, এটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটা, এবং তার ফ্রেন্ডের বাসা ঢাকার দোহারে, এবং সে আমার হলের ফ্রেন্ড তানিম। তো তারপরে সে যে গত বছর সে বাসায় গেছিল, তো তাদের বাসা থেকে প্রায় 4-5 কিলো দূরেই ছিল পদ্মা নদী, এবং তারা ওখানে আমিও গেছিলাম, ওখানে গিয়ে পদ্মা নদীর ওখানে আমরা অনেক মজা করছি। তো সে যেটা হয়েছে, গত বছর যাওয়ার পরে ওখানে এক ফ্রেন্ড, গ্রামের যে ফ্রেন্ড ছিল, তাকে সে বলছে যে দোস্ত চল আমরা পদ্মার পরে একটু ঘুরে আসি। তো রাত প্রায় তখন 10টার মতো বাজে। তো বলছে চল ঠিক আছে। তো মোটরসাইকেল নিয়ে গেছে। তো মোটরসাইকেল আসলে আমার বন্ধুটাই চালাচ্ছিল। তো তারপর তারা নদীর পাড়ে গেছে, যাওয়ার পরে যেটা হয়েছে যে লোকজন কেউ নাই, কারণ নদীর পাড়ে ওই সময় রাত 10টায় ওই সময় কেউ থাকে না, মাঝি টাঝি কেউ নাই, 2-1টা নৌকা ওখানে ঘাটে হাতে বাঁধা আছে। তারপরে ওই মানে মোটরসাইকেলটা রেখে আমার ফ্রেন্ডরা আর দুজন, আমার ফ্রেন্ড আর তার ফ্রেন্ডটা হাঁটতেছে রাস্তা দিয়ে, মানে ওই নদীর পাড় ধরে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে তার মনে হয়েছে যে মানে মোটরসাইকেলটা লক করা হয় নাই। তখন সে বলতেছে দোস্ত একটু তুই থাক, আমি একটু মোটরসাইকেলটা লক করে আসি। আচ্ছা ঠিক আছে যা। তারপর আমার বন্ধুটা আসছে মোটরসাইকেলটা লক করতে। তো যখন সে মোটরসাইকেল লক করবে, এই অবস্থা হয়েছে কি, তার ওই বন্ধুটা, যে বন্ধুটা ওই একটু মানে এগিয়ে গেছিল ওইদিকে, সে খুব মানে চিৎকার করে উঠছে। তখন সে দ্রুত লক করে দৌড়ে গেছে তার কাছে, গিয়ে দেখে যে সে স্বাভাবিক। তো বলতেছে কি তুই চিল্লালি কেন? তো বলছে কই আমি তো চিল্লাইনি। তো বলতেছে না আমি এইমাত্র শুনলাম খুব জোরে তুই চিল্লালি। বলছে না আমি মানে কিছু করে নাই। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো ভুল শুনছি। তো ঠিক আছে চল, দুজন হাঁটি। তো হাঁটতে হাঁটতে পূর্ণিমা যাচ্ছিল, মানে রাতটা অনেক মানে সবকিছু দেখা যাচ্ছিল। তো তারপরে যে ঘটনা, ওই পাহাড়ে একটু নামছে নিচে পানি, তো ওখানে ওই নৌকা ঘাটা বাঁধা আছে, ওই পাশ দিয়ে তারা হেঁটে পানির ভিতরে একটু হেঁটে হেঁটে যাচ্ছে, মানে পা ভিজানো যায় এরকম করে। তা তারপরে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে আমার যে তানিম ফ্রেন্ডটা, তার আরেকটা যে ফ্রেন্ড আছে গ্রামের যে ফ্রেন্ডটা, সে হঠাৎ করে ওই একটা ওখান থেকে মাছ ধরছে, মানে নদীতে ওখান থেকে মাছ ধরে সে মাছটা খাওয়া শুরু করছে। তখন আমার বন্ধুটা বলতেছে কি ব্যাপার তুই মাছ খাচ্ছিস কেন? তো বলতেছে আচ্ছা খাবো না, ঠিক আছে রাখলাম। তো রাখার পর আবার কিছু দেওয়ার পরে দেখে না, সে ঠিক আর একটা মাছ ধরছে, তাহলে সে এই মাছটা খাচ্ছে। তখন আমার ফ্রেন্ড রাগ হয়ে গেছে, তুই কাঁচা মাছ খাচ্ছিস, এটা কি ধরনের কথা, কাঁচা মাছ কেউ খায়? তখন সে বলতেছে আমি কাঁচা মাছ তো খুব পছন্দ করি, আমার ভালো লাগে। তখন তারপরে সে তো মানে একটু ভয় পেয়ে গেছে, কি ব্যাপার কাঁচা মাছ এরকম খাবে, এটা কোনো কথা হলো? তারপরে সে কিছুক্ষণ পরে বলতেছে দোস্ত আমার থাকবো না, আমি চলে যাবো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে চল চলে যাই। তো তারা মোটরসাইকেলের কাছে আসছে, আসার পরে মোটরসাইকেলে চড়ে আমার ফ্রেন্ডে আবার চালাচ্ছিল, আসতেছে। তো পিছনে তার ওই ফ্রেন্ডটা যে কাঁচা মাছ খাইছে সে বসেছিল। তো কিন্তু আমার ফ্রেন্ডটা খুব ভয় পাচ্ছিল, মোটরসাইকেল চালাচ্ছে আর মনে করতেছে কি ব্যাপার, এটা আসলে কে? আমার ফ্রেন্ডই তো, কারণ খুব কাছের ফ্রেন্ড। তো কাহিনী কি, সে তো কোনোদিন শুনি নাই যে কাঁচা মাছ খায়। কিছু দূর আসার পরে পিছনের ফ্রেন্ডটাই বলতেছে যে তুই মনে হয় মোটরসাইকেল চালাতে পারতিস না, আমার দে। তো দাদা ঠিক আছে। তো তারপরে সে ব্রেক করে নামছে, নেমে আমার ফ্রেন্ডটা পিছনে বসে আর তার ওই ফ্রেন্ডটা সামনে বসে মোটরসাইকেল চালাচ্ছে। কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ড অবশ্যই ভয়, তখনও ভয় ছিল তার ভিতরে। কিছুক্ষণ পরে হঠাৎ করে মানে তাকায় দেখে যে ফ্রেন্ডটা মোটরসাইকেল চালাচ্ছে সে আসলে মানে অন্যদিকে তাকায় আছে, এবং হাতটাও সে ছাড়া কোনো মানে ইয়েতে নাই, হাত দুই হাতে ইয়েতে ব্রেকের ওখানে কোনো ধরা নেই, হ্যান্ডেলে ধরা নাই। তো তারপরে যে সে তো আরো চরম ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, এটা আসলে খুবই ভয়ঙ্কর বিষয় যে মোটরসাইকেল এতটা মানে রাতে 11টা বাজে। তো তারপরে সে মনে করছে হতে পারে এরকম, উনি হয়তো বা পারে। তো আসছে কিছু দূর আসার পরে তার বাসায় কাছাকাছি আসার আগে আমার ফ্রেন্ডের বাসা না, ওই যে তার যে ফ্রেন্ডটা কাঁচা মাছ খাইছিল তার বাসার কাছে এসে বলছে দোস্ত আমি তো চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তো নামার পরে ওখানে আমার ফ্রেন্ডটা মোটরসাইকেল থেকে নেমে তার ফ্রেন্ডরা চলে গেছে বাসায়, আর আমার ফ্রেন্ড আমার বাসায় মানে তার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছে। আসার পর তার আম্মুকে বলছে আম্মু এরকম ঘটনা। তো বলছে তোরা রাতের বেলা কেন যাস? তারপরে যে ঘটনা ঘটলো, তো রাতের বেলা তারা সে আমার ফ্রেন্ডটা ঘুমাইছে। পরের দিন সকালে যে ফ্রেন্ডের সাথে গেছিল আমার ফ্রেন্ডটা, তার আম্মু এসে মানে ডাকতেছে যে তানিম কি খবর, আমার ছেলে কোথায়? তো বলছে কেন আন্টি, ও তো গতকালকে রাতেই বাসায় গেল। তো বলছে বাসায় তো যায় নাই। কি কাহিনী কি, বাসায় যায়নি? তখন সবাই আবার ঘটনাটা পুরোটা সে বলছে যে এই অবস্থা। তারপরে সে যখন আবার ওই নদীর পাড়ে আসছে, আসার পরে যেটা শুনলো যে এখানে একটা ছেলেকে সকালবেলা এখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, এবং একজন মাঝির ওখানে ছিল, তাদের বাসায় আছে। তো তারপর গেছে, যাওয়ার পর দেখে যে হ্যাঁ তাকে মানে সেবা শুশ্রূষা করে সে সুস্থ হয়েছে। তখন তাকে বলতেছে কি ব্যাপার, তোকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসলাম, তারপর তো আবার এখানে কেন আসলি? তো বলতেছে কই আমার বাসায় পৌঁছেছি, আমি তো এখানে, আমি তো টের পাই নাই। কই মানে আমার ততটুকু মনে আছে যখন তুই আমাকে রেখে মানে প্রথম রেখে যখন মোটরসাইকেল লক করতে যাবি, তখন তুই লক করতে গেছিস, তখন আমি এখানে একা যখন ছিলাম, তখন হঠাৎ করে দেখেছি আমার মতোই সেম চেহারা আরেকটা ছেলে
আমার দিক থেকে আসতেছে, ওই নদীর ওই দিক থেকে উঠে আমার দিকে আসতেছে, আর আমি ওইটা দেখে অনেক চিৎকার করে উঠছিলাম এবং আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তখন আমি সেন্স হারাই ফেলেছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার ফ্রেন্ডটা যখন আসছিল, আসার পরে তার ওই ফ্রেন্ডটাকে মানে যে আসল যে ফ্রেন্ডটা ছিল অজ্ঞান অবস্থায় মানে পড়ে গেছিল, তাকে আসলে দেখে নেই, না দেখে তাহলে চিন্তা করলো যে আসলে ওই ফ্রেন্ডটা কে, যার সাথে সে এতক্ষণ ঘুরলো এবং সে তার কোনো ক্ষতিও করলো না, কিন্তু অথচ তার সাথে মানে মাঝখানে এবং তাকে মোটরসাইকেলে পুষে দিয়ে আসলো। তো এই ঘটনা। তারপরে ওনাকে যখন সুস্থ হয়েছে তখন তাকে একটা কবিরের কাছে নিয়ে যাওয়ার পরে দেখছে যে না আসলে এটা একটা অস্বাভাবিক কিছু করছে, তারপরে তাকে আর কি দোয়া করে মানে বার হয়েছে। এই হচ্ছে ঘটনা। ওকে, আপনার আর কোনো ঘটনা আছে? জি আমার। আচ্ছা, আপনি অল্প একটু সময় পাবেন, সেই সময়ের মধ্যে তাহলে আপনার ছোট্ট আর একটি যদি ঘটনা থাকে তাহলে বলে ফেলেন। আচ্ছা, এটা আসলে আমার হলে ঘটনা। ঘটনাটা বেশি দিনের না এবং ছোট ঘটনা, এটা গত গ্রীষ্ম ঘটনা এটা। তো আমাদের হলে রাসেল ভাই হলে পিছনে একটা আম গাছ আছে এবং আমরা ফ্রেন্ডরা মিলে ছাদের উপরে গিয়ে চুরি করে আম পারি। তো তারপরে সেই দিন কিন্তু যেহেতু সমস্যা, হলে গিয়ে অনেক ছেলে পেলে অনেক আম চুরি করে অনেক কিছু করে, এই জন্য আমাদের যে গেটটা ছিল হলে ছাদে ওঠা, তো ওই গেটটা সেদিন মানে লোয়ার গেট, তো ওইটা আপনার সরানো যায় আর কি, মই টাইপের ছিল। তো ওটা সেদিন মানে ছড়ায় রাখছে স্যারেরা যে ওখানে আর কেউ উঠে যেন না পারে, উঠতে না পারে। তো আমি আমার আরেক ফ্রেন্ড দুইজন মিলে মসজিদের ভিতরে আমাদের মসজিদের ভিতরে একটা জানালা আছে, জানালাতে পার হয়ে ছাদে ওঠা যায়। তো আমরা জানালা খুলে ছাদে উঠছি। ওঠার পরে যে ঘটনাটা, আম পারবো, তো আমার ফ্রেন্ড, আমার কাছে ছোট একটা টর্চ ছিল, তো আমরা যখন আম পারবো তখন গাছের দিকে লাইট মারছি, মারার পরে দেখি যখন আমাদের ফ্রেন্ড ও ওখানে বসে আছে। তো আমরা তো এটা থেকে আরো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার এই এত রাতে, রাত তখন প্রায় 2টা বাজে। মানে আমরা তোকে বলছি কি ব্যাপার, তুই এখানে আম পাড়তে আছিস একা একা? তো সে কোনো কথা বলতেছে না। তখন তো এটা শুনে আমরা আরো ভয় পেয়ে গেলাম এবং তখন তার চোখের দিকে যখন আমরা তাকাইছি তখন দেখি যে না, তার চোখটা পুরো প্রায় রক্তের মতো লাল এবং এটা আমাদের দিকে আরো মানে এমনভাবে তাকাই আছে এবং আমাদের ভয় দেখা দিচ্ছে। আমরা এটা খুবই ভয় পেয়ে গেছি। আমি আমার ফ্রেন্ড, সে তো এরপরে বলতে আমার যে পাশে যে ফ্রেন্ড ছিল সে তার ধমক গেছে, এই তুই ফাজলামি করতেছিস কেন, এরকম কিছু। আর এই ঘটনার পরপরই আমার যে ফ্রেন্ডটা গাছে ছিল, তো ওখান থেকে সে সাথে সাথে গাছের একদম নিচে লাফ দিচ্ছে। লাফ দেওয়ার পরেই মানে এমন একটা আকার ধারণ করছে, আসলে ওটা স্পষ্ট আমি বলতে পারবো না, কারণ টর্চটা আমরা সাথে সাথে মানে নিচে দিতে পারি নাই। তো এমন একটা আকার ধারণ করছে ধরে মানে প্রায় বড় একটা বিড়াল টাইপের এরকম কিছু কালো করে সে মানে মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। তো এটা ঘটনা আমরা খুব ভয় পাওয়ার পরে আমরা নিচে নেমে এসে ওই ফ্রেন্ডের বাসায় মানে হলে রুমে গেছি, যে ফ্রেন্ডটা কাছে ছিল, গিয়ে দেখি সে ঘুমাইতেছে, কারণ রাত 2টা বাজে স্বাভাবিকভাবে ঘুমানোর কথা। তো তারা ডেকে বললাম কি তুই ওখানে কেন গেছিলি? তো বলতেছে না আমি তো ওখানে যাই নাই, আমি তো আসলে এখানেই ঘুমাইছি। তো এই হচ্ছে ঘটনা ভাই। আর এরপর থেকে আসলে আমরা যে দুইজন ফ্রেন্ডটা দেখছি আমরা আর কখনো ছাদে আর হয়ে উঠি না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। আমি মেহেদি জামান সুফল, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়ায়, আমি থাকি ঢাকার মিরপুর শেওড়াপাড়াতে। প্রথমে আমি আমার তরুণ ভাই তপু, আপনি সরাসরি ঘটনায় বলেন ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে গত 2001 সালের ঘটনা। এটা ঘটেছিল আমাদের স্যারের সঙ্গে। উনি আমরা একদিন সকালবেলা খবর পাই, মানে শুনি স্যার স্কুলের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এটা শুনে আমরা অ্যাকচুয়ালি আর কি সবাই স্বাভাবিকভাবেই চলে যায় সেখানে স্যারকে দেখার জন্য। তো সেখানে যাওয়ার পর আমরা দেখি স্যারকে পানি দেওয়া হচ্ছে, বিভিন্ন মানের সেবা করা হচ্ছে তাকে জ্ঞান ফেরানোর জন্য। তো যখন তার জ্ঞান ফিরল সবাই বলল কি হয়েছিল আপনি কেন এখানে পড়েছিলেন? স্যারের যিনি স্ত্রী তিনি বললেন যে উনি তো রাতের বেলা ইসলামী জলসা শুনতে গিয়েছিলেন হচ্ছে কয়েক কিলো দূরে একটা গ্রামে, তারপরে তার কোনো খোঁজ পান নাই, সকালবেলা তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তো স্যার যেটা শোনালেন আমাদেরকে যে ঘটনাটা, সেটা অ্যাকচুয়ালি ভয় পাওয়ার মতো একটা ঘটনা এবং সবাই ওখানে ভয় পেয়ে গিয়েছিল। স্যার নিজেও বলার সময় খুব ভয় পাচ্ছিলেন। যখন ইসলামী জলসা শেষ হয় তখন রাত 12টা পার হয়ে গেছে। স্যার বাড়ি ফিরবেন কিন্তু এলাকার কাউকে তিনি পেলেন না, সো একাই রওনা দিলেন। আর অত রাতে রাসেল ভাই আসলে মেইন রোডে গাড়ি ঘোড়া থাকে না, তো স্যার চিন্তা করলেন আমি একটু শর্টকাটে গ্রামের মধ্যে দিয়ে যাব। আচ্ছা, তো উনি তার হাতে ছিল একটা টর্চ পেন্সিল ব্যাটারির, যেটা তখন চলতো, এখন সেটা নাই, ছোট টর্চ, অল্প আলো হয়। তো এই টর্চ নিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। বেশিরভাগ রাস্তায়, অর্ধেকের বেশি রাস্তা তিনি প্রায় নিরাপদেই পার হয়ে আসেন। তারপর তিনি যখন একটা জঙ্গল আছে এলাকায়, একটা
নাম করা জঙ্গল। ওই জঙ্গলের কাছে আসেন, তখন একটা কান্নার শব্দ, মানে বাচ্চা কোনো মেয়ে কাঁদছে এরকম একটা কান্নার শব্দ তিনি শুনতে পান। তিনি কৌতূহলী হয়ে জঙ্গলের ভিতরের দিকে যেতেই দেখতে পান লাইট দিয়ে যে একটা মেয়ে, 7 থেকে 8 বছরের একটা মেয়ে, 2 হাঁটুর মধ্যে মাথা দিয়ে উপর হয়ে গঙ্গানের মতো করে কাঁদছে। তিনি জিজ্ঞাসা করেন, এই মেয়ে তুমি কে, এখানে কি করছো, তুমি এখানে কাঁদছো কেন? তখন মেয়েটা কোনো কথা না বলে মাথাটা উঠায়, হাঁটু থেকে মাথাটা উপরে উঠায়, এবং স্যার তখন তার টর্চের লাইটটা তার মুখে ফোকাস করেন, এবং ফোকাস করা মাত্রই চমকে উঠে খেয়াল করেন যে মানুষের মাথার পিছনের দিকটা যেমন হয়, এই মেয়েটার সামনের দিকটাও ঠিক তেমনই, চোখ, মুখ, নাক, এমনকি কান কিচ্ছু নেই, উল্টা করা পাটিলের মতো গোল। এটা দেখার পর উনি তো ভয় পেয়ে যান, ওখান থেকে দৌড় দেন। দৌড় দেওয়ার পরে ওনার হাত থেকে টর্চটা পড়েও যায় একসময়। তো উনি চিন্তা করেন যে আমি এই রাস্তা দিয়ে আর যাবো না, আমি হচ্ছে মেইন রোড ধরে যাব। সেখানে মেইন রোডে উঠলে, এখন হিন্দু পাড়া আছে, তো ওখানে উঠলে হয়তো কারো হেল্প পাওয়া যেতে পারে। এটা মানে মনে করার পর স্যার ওই ওখানে গেলেন। যাওয়ার পর দেখলেন যে কেউ একজন তার দিকে আসছে ওই মেইন রোডে হিন্দু পাড়ার কাছে। তিনি দূর থেকে একটু অন্ধকার যখন চোখে সয়ে আসলো, তখন তিনি খেয়াল করলেন যে ধুতি পরা একটা লোক। লোকটা কাছে আসতেই লোকটাই জিজ্ঞাসা করলো যে স্যার আপনি এখানে এত রাত্রে? তখন স্যার বলল, আমি একটা মেয়েকে দেখলাম, যে মেয়েটার তো আসলে স্বাভাবিক মুখমণ্ডল ছিল না, চেহারা ছিল না। এটার হচ্ছে মানুষের মাথার পিছন দিকটা যেমন, সামনের দিকটাও তেমন, এরকম মানে গোলাকার একটা অদ্ভুত, যেটা ভয় পাবার মতো, এরকম আমি দেখলাম। এটা বলতে বলতে স্যার লক্ষ্য করলেন যখন লোকটা আরো কাছে চলে এসেছে এবং তার আরো কষ্ট হয়েছে চেহারাটা, তখন স্যার লক্ষ্য করলেন যে এই লোকটার মাথাটা, মুখটাও ঠিক একই রকম, কথা বলতেছে কিন্তু তার মুখ নেই, নাক নেই, চোখ নেই, কান নেই, শুধু চারপাশেই গোল। স্যার তখন ওখানে দাঁড়ানোর সাহস পান নাই, ধানের জমির মধ্যে দিয়ে তিনি মানে দৌড় দেন। দৌড় দিয়ে তিনি ঠিক স্কুলটার কাছে গিয়ে ওঠেন। তিনি যখন ওখানে একটু হাঁপাচ্ছেন, হাঁটুতে হাত দিয়ে একটু হাঁপাচ্ছেন, একটু মানে স্কুলের কাছে আসা একটু ভয় কমে গেছে, তার কাছাকাছি চলে আসে, তিনি হাঁপাচ্ছেন। তখন দেখেন যে নাইট গার্ড, এলাকার যে নাইট গার্ডটা তার কাছে আসছে। স্যার যেটা বলেছিলেন যে তার স্পষ্ট মনে নেই যে নাইট গার্ডের হাতে একটা আলোক উৎস ছিল, সেটা কিসের, হ্যারিকেন না টর্চ, এটা তার মনে নেই, তবে এটা শিওর যে একটা আলোর উৎস সেখানে ছিল। তো নাইট গার্ডটার হাতে যেহেতু আলো ছিল, তার চেহারাটা দেখা যাচ্ছিল না। অ্যাকচুয়ালি এটাই হয়, যার হাতে আলো থাকে অন্ধকারে তার চেহারাটা দেখা যায় না। তো স্যারকে সে বলে, স্যার আপনি এত রাত্রে এখানে আপনি খুব ক্লান্ত দেখাচ্ছে, বিমর্ষ দেখাচ্ছে। তখন বলে যে তুমি বিশ্বাস করবে না, আমি এমন 2টা জিনিস দেখে আসছি, 2টা লোককে, একটা মেয়েকে, একটা মধ্যবয়স্ক লোককে, যাদের মাথা এরকম গোল, ওরকম বর্ণনা দিলেন যে চতুর্পাশেই গোল, নাক, মুখ, কান কিচ্ছু নেই, অদ্ভুত। আমি ভয় পেয়ে গেছি, তোমাকে বিশ্বাস করতে পারবো না, তুমি আন্দাজও করতে পারবো না কেমন এটা। তখন ঠিক ওই মুহূর্তেই তার হাতের যে আলোক উৎসটা ছিল, ধরো নাইট গার্ডের হাতের, সে তখন তার মুখের কাছে এইভাবে ধরার পর সে বলে, স্যার দেখেন তো এরকম কিনা। তখন দেখা গেল যে তারও মুখমণ্ডল একই রকম। তখন তো স্যার প্রচন্ড ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পর উনি মানে আর সেন্স ধরে রাখতে পারেন নাই, তার সেন্সলেস হয়ে যায়। তিনি তখন হচ্ছে তারপর তিনি আর বলতে পারেন না, আমরা তাকে তার পরবর্তীতে অবস্থায় পাই আর কি। আচ্ছা ভাই, এটা আমার ঘটনা। মোর্শেদ খিলগা থেকে এসেছি। ওকে, শুরুতে আপনাকে অভিনন্দন। ওকে, আমি যে ঘটনাটা বলছি সেটা আমাদের বাসার পাশে ঘটা। আমাদের পাশের বাড়ির পিছনে অনেকগুলা টিনের ঘর আছে যেগুলা ভাড়া দেওয়া থাকে। সেখানে একটা ফ্যামিলি থাকতো, একটা মহিলা এবং তার হাজবেন্ড সহ থাকতো। আর মহিলাটা প্রেগনেন্ট ছিল। এখন মহিলাটা একদিন রাতে স্বপ্ন দেখতে পায় যে কেউ একজন বলছে যে তুমি তোমার বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। এখন মহিলাটা স্বপ্নে না বলে, আর এরপর আর কি স্বপ্নের মধ্যে তাকে আবার বলে যে আমি তো তোমার বাচ্চাটাকে নিয়ে যাব, তুমি রাখতে পারবে না, নিয়ে যাব। যাই হোক, তখন স্বপ্ন ভেঙে যায়। আর এরপর সে আর ঘটনাটা পাত্তা দেয় না। এর কিছুদিন পরের ঘটনা, একদিন তার হাজবেন্ড রাতে বাসায় ছিল না, সে একা ছিল বাসায়। রাত 2-2:30টার দিকে সে বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। আমি বলে রাখি যে তাদের রুম থেকে বাথরুমটা একটু দূরে ছিল। এখন সেই রুম থেকে বের হয়ে যখনই একটু সামনে গেল, তখনই সে ফিল করলো যে পিছন থেকে কেউ একজন তার উপর লাফ দিছে। আর তখন সে সেন্সলেস হয়ে যায়। এরপর যখন সেন্স ফিরে, তখন তাকে জিজ্ঞেস করা হলো কি হিসেবে, মানে সকালবেলা যখন তাকে পায় তার হাজবেন্ড বললো যে কেউ একজন তার উপর লাফ দিয়ে তাকে ধরছে এবং তার সারা শরীরে লোমের মতো ছিল। আচ্ছা, আর সেদিনই বিকালবেলা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার বলে যে তার যে বাচ্চাটা ছিল, বেবিটা মারা গেছে। এর কিছুদিন পরে ঘটনা, আমি বলছি যেটা আমাদের পাশের বাসার ঘটনা।
এটা আমাদের ছাদে ঘটা আমার সাথে। একদিন দুপুরবেলা আমি ছাদ থেকে আর কি বাথরুমে গোসল করে বের হয়েছি। বের হওয়ার পর জাস্ট কিছু স্টেপ সামনে যাব, তখনই ফিল করি যে কেউ একজন লাফ দিছে। ছাদে কেউ ছিল না, লাফ দিছে। আর ভাই জানেন যে ছাদের উপর কেউ লাফ দিলে একটা আওয়াজ হয়, আর সেটা টাইপের একটা আওয়াজ হয়। হ্যাঁ, ধূপ টাইপের একটা আওয়াজ হয়, সেটা আমি পুরো ফিল করতে পারি। বাট ওইখানে কেউ ছিল না। তখন আমি দৌড়ে রুমে চলে যাই। ঘটনা এখানে শেষ নয়, এই যে এটাকে আরেকজন দেখছে, সেটা হলো আমাদের দুতলা যে ভাড়াটিয়া থাকতো সোহেল ভাই। সে একদিন আর কি সে একদিন মানে বাসায় একা ছিল, তার বাসায় কেউ ছিল না, একা ঘুমাচ্ছে, তার রুমে লাইট বন্ধ। এখন তার রুমে লাইট বন্ধ, কিন্তু বারান্দায় একটা ডিম লাইট ছিল। সো মানে সে শুয়ে আছে, বাট চোখটা তার খোলা। এখন হঠাৎ করে খেয়াল করলো যে কেউ একজন তার যে দরজাটা ভিড়ানো ছিল সেটা আস্তে আস্তে খুলছে। এখন খুলতেছে, সে তাকিয়ে আছে, মানে এমন সময় দেখলো যে একজন যে ঘরের ভিতরে ঢুকতেছে 6 ফিটের মতো লম্বা, তার সারা শরীরে লোম, এবং হাঁটতে হাঁটতে তার রুমের প্রায় তার বিছানার কাছে চলে আসছে। এমন সময় আর কি সে বেড সুইচটা অন করলো এবং লাইট জ্বালার পর দেখলো সব ভ্যানিশ, কিছু নাই রুমের মধ্যে। এটা ছিল ঘটনা। ওকে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমাদেরকে ছোট বিরতিতে যেতে হচ্ছে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। এবং ইন দ্য মিন টাইম, বিরতির মাঝখানের সময়টুকুতে যারা আমাদের SMS করতে চান তারা। হ্যালো এভরিওয়ান, হ্যালো রাসেল ভাই, আমার নাম তাইবা হক শিফা। আমি পুরান ঢাকা চকবাজার এলাকায় থাকি। আমি এসএসসি সেকেন্ড ইয়ার পড়ছি। আমার যে ঘটনাটি রাসেল ভাই, সেটা আমার খালামণির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটে 2008 সালে আমার নানুর বাসায়। আমার নানুর বাসাটা পুরান ঢাকায়। আমি জায়গার নামটি উল্লেখ করতে চাচ্ছি না, বলে রাখা ভালো। বাসাটা একটু হন্টেড। বাসাতে অনেকে অনেক কিছু ফিল করে। রাতের বেলা প্রায় মনে হয় যেন কেউ নুপুর পরে হাঁটা চলা করে। অনেক অনেক রকমের মানে একটা সাউন্ড হয়। সাউন্ডটি এমন যেন কাছে ডাকে, মানে খুবই সফট সাউন্ডটি। কিছু মুরব্বীরা বলে থাকেন যে বাসাতে দুটি মহিলা হাঁটা চলা করে, বাসার সিঁড়ি দিয়ে উঠানামা করে, এবং তাদের একজন সাদা সালোয়ার কামিজ পরানো থাকে ও একজন লাল রঙের শাড়ি পরা থাকে। তারা কে এবং কি চায় তা এখনো কেউ ব্যাপারটা বুঝে পায়নি আসলে ভাই। তো একদিন আমার খালামণি বিয়ের কয়েক সপ্তাহ পর তিনি তার মার বাড়ি বেড়াতে আসেন, মানে আমার নানুর বাসায়। বলে রাখি রাসেল ভাই, আমার যে জুলি খালা, তিনি খুবই সুন্দর। তার মাথায় খুব ঘন কালো লম্বা চুল। তো সেদিন মাগরিব নামাজ পড়ার জন্য, মানে মাগরিবের নামাজ পড়বে, তো পড়ার আগে তিনি উজু করতে যান বাথরুমে। উজু করার মানে শেষ হওয়ার পর জুলি খালা বাথরুম থেকে মানে বের হয়ে আসার পথে হঠাৎ তিনি দেখতে পান যে এক লাল শাড়ি পরা, মানে সেই মহিলাটা, লম্বা এক মহিলা তার দিকে তাকিয়ে তার সামনে হেঁটে আসছিল। এবং সেই নুপুরের সাউন্ডটি রাসেল ভাই, মহিলার সামনে থেকে মানে খুব সুন্দর ভাবে বয়ে আসতেছিল। নুপুরের শব্দ শুনতে পেয়ে খালামণি এক পর্যায়ে সেই মহিলার পায়ের দিকে লক্ষ্য করে দেখতে পান যে পা দুটো ছিল রাসেল ভাই উল্টো, ও লাগছিল যেন একটি কঙ্কালের পা, কঙ্কালের পায়ের মতো লাগছিল, মানে হাড় এরকম খুব মানে কেমন নোংরা টাইপের কালো কালো লাগতেছিল, যেন কোনো চামড়া নেই পাতে, শুধু হাড় এরকম। তো খালামণি যেভাবে আমাদের বর্ণনা দিল, তার চেহারা কিছুই বোঝা যাচ্ছিল না রাসেল ভাই, শুধু লাগছিল একটা কালো ডার্ক একটা ফেস ওনার সামনে খুব দ্রুত এগোচ্ছিল, এবং তিনি খুব অদ্ভুত একটা পচা গন্ধ পাচ্ছিলেন রাসেল ভাই। তো ঘটনাস্থলে তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। যখন তার জ্ঞান আসে তখন তিনি এই ভয়ঙ্কর ঘটনার কথা সবাইকে জানান। এখন তিনি ভালো আছেন, তার কোনো ক্ষতি হয় নাই। তবে ঘটনার 3-4 দিন পর রাসেল ভাই, খালামণি ঘুমে থাকার অবস্থায় তার কানে লাগছিল কি যেন মহিলার কণ্ঠে তার নাম ধরে ডাকছে। বলে রাখি রাসেল ভাই, রিসেন্টলি আমার বড় খালা মারা যাবার পর তাদের আনাগোনা মানে আরো বেড়ে যায়, তাদের উপস্থিতি আরো বেড়ে যায়। মানে কি চায় রাসেল ভাই, এখন আমরা কেউ মামারা অনেকে মানে হুজুর দিয়ে বাসায় অনেক মিলাদ পড়ানো হয়, তাও রাসেল ভাই ওনারা এখনো উপস্থিত আছে বাসায়। বাসার প্রত্যেকটা কাজের বুয়ারাও সেই দুইজনকে দেখেছে, তাদের হাঁটা এমন যেন ভাসছে, যেন একটা মানুষ হাঁটলে যেমন উঁচু নিচু হয়, কিন্তু ওদের হাঁটটা যেমন যেন ভেসে যাচ্ছে বাতাসে, এরকম একটা লাগে। সেই দুইটি মহিলা এখনো আমার নানু বাসায় আছে রাসেল ভাই, এখনো রাতের বেলা নুপুরে শব্দ শোনা যায়, নিশি রাতে তারা এখনো হাঁটা চলা করে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আর বন্ধুত্ব সেকেন্ডে বল স্ট্রাইক খরচ।
ফ্রম ইন্ডিয়া। তো কিছুদিন আগে আমি বাংলাদেশ গেছিলাম ঘোরার জন্য। তো ওখানে গিয়ে ভূত এফএমের খুবই একটা বড় ফ্যান। এখন ইন্ডিয়াতে আসার পরে ভূত এফএমের কোনো এপিসোড আমি মিস করি না। আমি নেট থেকে রেকর্ডিং ভার্জন গুলো নামিয়ে রোজ শনিবার শুনি। তো আমার সাথে ঘটে যাওয়া এক ঘটনা ইন্ডিয়ার মধ্যে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ইন্ডিয়াতেই এখানে আমি একটা দোকানে জব করছি। এখানে কিছুদিন প্রায় 1 মাস যাওয়ার পর আমার একটা ফ্রেন্ড হলো। মানে সে দোকানে প্রায় আসতো, 1 দিন 2 দিন বাদ মানে রেগুলারই আসতো, আমার কাছ থেকে গান নিয়ে যেত। তো কখনো গান নিত আর কি, মানে যে বলতো যে আজকে গান করে দাও, আমার কাছে পয়সা নেই, আমি তোমার কালকে এসে দিয়ে দেবো, এরকম বলতো, আমি দিয়ে দিতাম। প্রায় আসতো, সেটা বেশি ঘনিষ্ঠ হয়ে গেল আমার, মানে একটা ফ্রেন্ডস হলো আর কি আমারও। তো ও আমাদের বাড়িতে যেত, আমি ওদের বাড়িতে যেতাম। এভাবে নয় মার সাথে আমার পরিচয় ছিল। এভাবে কিছুদিন কাটলো। তো একদিন হঠাৎ করে বললো যে শুভদা, আমার কাছে না বেশি টাকা নেই, তুমি আজকে গান বলে দাও আমাকে, আমি কালকে এসে তোমাকে দিয়ে যাবো টাকা। ঠিক আছে। তো ও গানটা নিয়ে বাড়ি চলে গেল। পরের দিন দেখলাম ও আসলো না, রাত হয়ে গেল। আমি যেন বসেছিলাম, আমি প্রায় 10টা পর্যন্ত বসে থাকতাম ওর জন্য, বসেছিলাম, কিন্তু আসলো না ও। ওর নামটা বলি তো, ওর নাম হচ্ছিল কাঁচা মাছ খাইছে, সে বসেছিল। তো কিন্তু আমার ফ্রেন্ডটা খুব ভয় পাচ্ছিল, মোটরসাইকেল চালাচ্ছে আর মনে করছে কি ব্যাপার, এটা আসলে কে? আমার ফ্রেন্ডই তো, কারণ খুব কাছের ফ্রেন্ড। তো কাহিনী কি, সে তো কোনোদিন শুনি নাই যে কাঁচা মাছ খায়। কিছু দূর আসার পরে পিছনের ফ্রেন্ডটাই বলতেছে যে তুই মনে হয় মোটরসাইকেল চালাতে পারতিস না, আমারে দে। তো দাদা ঠিক আছে। তো তারপরে সে ব্রেক করে নামছে, নেমে আমার ফ্রেন্ডটা পিছনে বসছে আর তার ওই ফ্রেন্ডটা সামনে বসে মোটরসাইকেল চালাচ্ছে। কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ড অবশ্যই ভয়, তখনও ভয় ছিল তার ভিতরে। কিছুক্ষণ পরে হঠাৎ করে মানে তাকায় দেখে যে ফ্রেন্ডটা মোটরসাইকেল চালাচ্ছে সে আসলে মানে অন্যদিকে তাকায় আছে এবং হাতটাও সে ছাড়া কোনো মানে ইয়েতে নাই, হাত 2 হাতে ইয়েতে ব্রেকের ওখানে কোনো ধরা নেই, হ্যান্ডেলে ধরা নাই। তো তারপরে যে সে তো আরো চরম ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, তো আসলে খুবই ভয়ঙ্কর বিষয় যে মোটরসাইকেল এতটা মানে রাতে 11টা বাজে। তো তারপরে সে মনে করছে হতে পারে এরকম, উনি হয়তো বা পারে। তো আসছে কিছু দূর আসার পরে তার বাসায় কাছাকাছি আসার আগে আমার ফ্রেন্ডের বাসা না, ওই যে তার যে ফ্রেন্ডটা কাঁচা মাছ খাইছিল তার বাসার কাছে এসে বলছে দোস্ত আমি তো চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তো নামার পরে ওখানে আমার ফ্রেন্ডটা মোটরসাইকেল থেকে নেমে তার ফ্রেন্ডরা চলে গেছে বাসায়, আর আমার ফ্রেন্ড আমার বাসায়, মানে তার আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছে। আসার পর তার আম্মুকে বলছে আম্মু এরকম ঘটনা। তো বলছি তোরা রাতের বেলা কেন যাস? তারপরে যে ঘটনা ঘটলো, তো রাতের বেলা তারা সে আমার ফ্রেন্ডটা ঘুমাইছে। পরের দিন সকালে যে ফ্রেন্ডের সাথে গেছিল আমার ফ্রেন্ডটা, তার আম্মু এসে মানে ডাকতেছে যে তাহলে কি খবর, আমার ছেলে কোথায়? তো বলছে কেন আন্টি, ও তো গতকালকে রাতেই বাসায় গেল। তো বলছে বাসায় তো যায় নাই। কি কাহিনী কি, বাসায় যায়নি? তখন সবাই আবার ঘটনাটা পুরোটা সে বলছে যে এই অবস্থা। তারপরে সে যখন আবার ওই নদীর পাড়ে আসছে, আসার পরে যেটা শুনলো যে এখানে একটা ছেলেকে সকালবেলা এখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এবং একজন মাঝির ওখানে ছিল, তাদের বাসায় আছে। তো তারপর গেছে, যাওয়ার পর দেখেছে হ্যাঁ তাকে মানে সেবা শুশ্রূষা করে সে সুস্থ হয়েছে। তখন তাকে বলতেছে কি ব্যাপার, তোকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসলাম, তারপর তো আবার এখানে কেন আসলি? তো বলতেছে কই আমার বাসায় পৌঁছেছি, আমি তো এখানে, আমি তো টের পাই নাই। কই মানে আমার ততটুকু মনে আছে যখন তুই আমাকে রেখে মানে প্রথম রেখে যখন মোটরসাইকেল লক করতে যাবি, তখন যে লক করতে গেছিস তখন আমি এখানে একা যখন ছিলাম, তখন হঠাৎ করে দেখেছি আমার মতোই সেম চেহারা আরেকটা ছেলে আমার দিক থেকে আসতেছে, ওই নদীর ওই দিক থেকে উঠে আমার দিকে আসতেছে। আর আমি ওইটা দেখে অনেক চিৎকার করে উঠছিলাম এবং আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তখন আমি সেন্স হারাই ফেলেছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার ফ্রেন্ডটা যখন আসছিল, আসার পরে তার ওই ফ্রেন্ডটাকে মানে যে আসল যে ফ্রেন্ডটা ছিল অজ্ঞান অবস্থায় মানে পড়ে গেছিল, তাকে আসলে দেখে নেয় না, দেখে তাহলে চিন্তা করে যে আসলে ওই ফ্রেন্ডটা কে, যার সাথে সে এতক্ষণ ঘুরলো এবং সে তার কোনো ক্ষতিও করলো না, কিন্তু অথচ তার সাথে মানে মাঝখানে এবং তাকে মোটরসাইকেলে পুষে দিয়ে আসলো। তো এই ঘটনা। তারপরে ওনাকে যখন সুস্থ হয়েছে তখন তাকে একটা কবিরের কাছে নিয়ে যাওয়ার পরে দেখছে যে না আসলে এটা একটা অস্বাভাবিক কিছু করছে। তারপরে তাকে আর কি দোয়া করে মানে বার হয়েছে, এই হচ্ছে ঘটনা। ওকে, আপনার আর কোনো ঘটনা আছে? জি আমার। আচ্ছা, আপনি অল্প একটু সময় পাবেন, সেই সময়ের মধ্যে তাহলে আপনার ছোট্ট আরেকটি যদি ঘটনা থাকে তাহলে বলে ফেলেন। আচ্ছা, এটা আসলে আমার হলে ঘটনা, ঘটনাটা বেশি দিনের না এবং ছোট্ট ঘটনা, এটা গত গ্রীষ্ম ঘটনা এটা। তো আমাদের হলে রাসেল ভাই হলে পিছনে একটা আম গাছ আছে এবং আমরা ফ্রেন্ডরা মিলে ছাদের উপরে গিয়ে চুরি করে আম পারি। তো তারপরে সেদিন কিন্তু যেহেতু সমস্যা, হলে গিয়ে অনেক ছেলে পেলে অনেক আম চুরি করে, অনেক কিছু করে, এই জন্য আমাদের যে গেটটা ছিল হলে ছাদে ওঠা, তো ওই গেটটা সেদিন মানে লোয়ার গেট, তো ওইটা আপনার সরানো যায় আর কি, মই টাইপের ছিল। তো ওটা সেদিন মানে ছড়ায় রাখছে স্যারেরা যে ওখানে আর কেউ উঠে যেন না পারে, উঠতে না পারে। তো আমি আমার আরেক ফ্রেন্ড দুইজন মিলে
মসজিদের ভিতরে আমাদের মসজিদের ভিতরে একটা জানালা আছে, জানালাতে পার হয়ে ছাদে ওঠা যায়। তো আমরা জানালা খুলে ছাদে উঠছি। ওঠার পরে যে ঘটনাটা, আম পারবো, তো আমার ফ্রেন্ড, আমার কাছে ছোট একটা টর্চ ছিল, তো আমরা যখন আম পারবো তখন গাছের দিকে লাইট মারছি, মারার পরে দেখি যে ওখানে আমাদের ফ্রেন্ড ও ওখানে বসে আছে। তো আমরা তো এটা থেকে আরো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার এই এত রাতে, রাত তখন প্রায় 2টা বাজে। তো মানে আমরা তোকে বলছি কি ব্যাপার, তুই এখানে আম পাড়তে আছিস একা একা? তো সে কোনো কথা বলতেছে না। তখন তো এটা শুনে আমরা আরো ভয় পেয়ে গেলাম, এবং তখন তার চোখের দিকে যখন আমরা তাকাইছি তখন দেখি যে না, তার চোখটা পুরো প্রায় রক্তের মতো লাল, এবং এটা আমাদের দিকে আরো মানে এমন ভাবে তাকাই আছে, এবং আমাদের ভয় দেখা দিচ্ছে। আমরা এটা খুবই ভয় পেয়ে গেছি, আমি আর আমার ফ্রেন্ড। সে তো এরপরে বলতে আমার যে পাশে যে ফ্রেন্ড ছিল সে তার ধমক গেছে, এই তুই ফাজলামি করতেছিস কেন, এরকম কিছু। আর এই ঘটনার পরপরই আমার যে ফ্রেন্ডটা গাছে ছিল, তো ওখান থেকে সে সাথে সাথে গাছের একদম নিচে লাফ দিচ্ছে। লাফ দেওয়ার পরেই মানে এমন একটা আকার ধারণ করছে, আসলে ওটা স্পষ্ট আমি বলতে পারবো না, কারণ টর্চটা আমরা সাথে সাথে মানে নিচে দিতে পারি নাই। তো এমন একটা আকার ধারণ করছে, ধরে মানে প্রায় বড় একটা বিড়াল টাইপের এরকম কিছু কালো করে সে মানে মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। তো এটা ঘটনা আমরা খুব ভয় পাওয়ার পরে আমরা নিচে নেমে আসি। নিচে নেমে এসে ওই ফ্রেন্ডের বাসায় মানে হলে রুমে গেছি, যে ফ্রেন্ডটা কাছে ছিল, গিয়ে দেখি সে ঘুমাইতেছে, কারণ রাত 2টা বাজে, স্বাভাবিকভাবে ঘুমানোর কথা। তো তারা ডেকে বললাম কি তুই ওখানে কেন গেছিলি? তো বলতেছে না, আমি তো ওখানে যাই নাই, আমি তো আসলে এখানেই ঘুমাইছি। তো এই হচ্ছে ঘটনা ভাই। আর এরপর থেকে আসলে আমরা যে 2জন ফ্রেন্ডটা দেখছি, আমরা আর কখনো ছাদে আর হয়ে উঠি না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। আমি মেহেদি জামান সুফল, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়ায়, আমি থাকি ঢাকার মিরপুর শেওড়াপাড়াতে। প্রথমে আমি আমার তরুণ ভাই তপু, আপনি সরাসরি ঘটনায় বলেন ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে গত 2001 সালের ঘটনা। এটা ঘটেছিল আমাদের স্যারের সঙ্গে। উনি আমরা একদিন সকালবেলা খবর পাই, মানে শুনি স্যার স্কুলের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এটা শুনে আমরা অ্যাকচুয়ালি আর কি সবাই স্বাভাবিকভাবেই চলে যাই সেখানে স্যারকে দেখার জন্য। তো সেখানে যাওয়ার পর আমরা দেখি স্যারকে পানি দেওয়া হচ্ছে, বিভিন্ন মানে সেবা করা হচ্ছে তাকে জ্ঞান ফেরানোর জন্য। তো যখন তার জ্ঞান ফিরল, সবাই বলল কি হয়েছিল আপনার, আপনি কেন এখানে পড়েছিলেন? স্যারের যিনি স্ত্রী তিনি বললেন যে উনি তো রাতের বেলা ইসলামী জলসা শুনতে গিয়েছিলেন হচ্ছে কয়েক কিলো দূরে একটা গ্রামে, তারপরে তার কোনো খোঁজ পান নাই, সকালবেলা তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তো স্যার যেটা শোনালেন আমাদেরকে যে ঘটনাটা, সেটা অ্যাকচুয়ালি ভয় পাওয়ার মতো একটা ঘটনা, এবং সবাই ওখানে ভয় পেয়ে গিয়েছিল। স্যার নিজেও বলার সময় খুব ভয় পাচ্ছিলেন। যখন ইসলামী জলসা শেষ হয় তখন রাত 12টা পার হয়ে গেছে। স্যার বাড়ি ফিরবেন, কিন্তু এলাকার কাউকে তিনি পেলেন না, সো একাই রওনা দিলেন। আর অত রাতে রাসেল ভাই আসলে মেইন রোডে গাড়ি ঘোড়া থাকে না, তো স্যার চিন্তা করলেন আমি একটু শর্টকাটে গ্রামের মধ্যে দিয়ে যাব। আচ্ছা। তো উনি তার হাতে ছিল একটা টর্চ, পেন্সিল ব্যাটারির, যেটা তখন চলতো, এখন সেটা নাই, ছোট টর্চ, অল্প আলো হয়। তো এই টর্চ নিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। বেশিরভাগ রাস্তায়, অর্ধেকের বেশি রাস্তা তিনি প্রায় নিরাপদেই পার হয়ে আসেন। তারপর তিনি যখন একটা জঙ্গল আছে এলাকায়, একটা নাম করা জঙ্গল, ওই জঙ্গলের কাছে আসেন, তখন একটা কান্নার শব্দ, মানে বাচ্চা কোনো মেয়ে কাঁদছে এরকম একটা কান্নার শব্দ তিনি শুনতে পান। তিনি কৌতূহলী হয়ে জঙ্গলের ভিতরের দিকে যেতেই দেখতে পান লাইট দিয়ে যে একটা মেয়ে, 7 থেকে 8 বছরের একটা মেয়ে, 2 হাঁটুর মধ্যে মাথা দিয়ে উপর হয়ে গঙ্গানের মতো করে কাঁদছে। তিনি জিজ্ঞেস করেন, এই মেয়ে তুমি কে, এখানে কি করছো, তুমি এখানে কাঁদছো কেন? তখন মেয়েটা কোনো কথা না বলে মাথাটা উঠায়, হাঁটু থেকে মাথাটা উপরে উঠায়, এবং স্যার তখন তার টর্চের লাইটটা তার মুখে ফোকাস করেন, এবং ফোকাস করা মাত্রই চমকে উঠে খেয়াল করেন যে মানুষের মাথার পিছনের দিকটা যেমন হয়, এই মেয়েটার সামনের দিকটাও ঠিক তেমনই, চোখ, মুখ, নাক, এমনকি কান কিচ্ছু নেই, উল্টা করা পাতিলের মতো গোল। এটা দেখার পর উনি তো ভয় পেয়ে যান, ওখান থেকে দৌড় দেন। দৌড় দেওয়ার পরে ওনার হাত থেকে টর্চটা পড়েও যায় এক সময়। তো উনি চিন্তা করেন যে আমি এই রাস্তা দিয়ে আর যাবো না, আমি হচ্ছে মেইন রোড ধরে যাব। সেখানে মেইন রোডে উঠলে, এখন হিন্দু পাড়া আছে, তো ওখানে উঠলে হয়তো কারো হেল্প পাওয়া যেতে পারে।
এটা মানে মনে করার পর স্যার ওই ওখানে গেলেন, যাওয়ার পর দেখলেন যে কেউ একজন তার দিকে আসছে ওই মেইন রোডে হিন্দুপাড়ার কাছে। তিনি দূর থেকে একটু অন্ধকার যখন চোখে সয়ে আসলো তখন তিনি খেয়াল করলেন যে ধুতি পরা একটা লোক। লোকটা কাছে আসতেই লোকটাই জিজ্ঞাসা করলো যে স্যার আপনি এখানে এত রাত্রে? তখন স্যার বলল আমি একটা মেয়েকে দেখলাম যে মেয়েটার তো আসলে স্বাভাবিক মুখমণ্ডল ছিল না, চেহারা ছিল না। এটা হচ্ছে মানুষের মাথার পিছন দিকটা যেমন সামনের দিকটাও তেমন এরকম মানে গোলাকার একটা অদ্ভুত, যেটা ভয় পাবার মতো এরকম আমি দেখলাম। এটা বলতে বলতে স্যার লক্ষ্য করলেন যখন লোকটা আরো কাছে চলে এসেছে এবং তার আরো কষ্ট হয়েছে চেহারাটা, তখন স্যার লক্ষ্য করলেন যে এই লোকটার মাথাটা মুখটাও ঠিক একই রকম, কথা বলতেছে কিন্তু তার মুখ নেই, নাক নেই, চোখ নেই, কান নেই, শুধু চারপাশেই গোল। স্যার তখন ওখানে দাঁড়ানোর সাহস পান। মনে হয় যে কোনো একটা অ্যাম্বুলেন্স আপনাকে হঠাৎ করে ফলো করা শুরু করেছে, যে অ্যাম্বুলেন্সের কোনো অস্তিত্ব নেই। ব্যাপারটা চিন্তা করে দেখবেন কি অদ্ভুত লাগে। আপনিও না কোনো সময় হয়তো কোনো একটা গাড়ি বা কোনো একটা বাসের সময় যেই ট্রান্সপোর্টের বা যে গাড়িটার ভেতরে সবাই মারা গিয়েছে এবং সেই গাড়িটা এখনো তাড়া করে ফিরছে প্রতিশোধ নেবার জন্য। এটি ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে এই ঘটনাটি। চলে যাচ্ছি ইমেইলে। তো লিখেছেন যেভাবে, আমি সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালো আছেন এবং সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আজ আমার জীবনের এক অভিশপ্ত রাতের কথা শেয়ার করব আপনার সাথে, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম কুমু। ঘটনাটি ঘটে 2016 সালের অগাস্ট মাসে। দিন তারিখ আমার ঠিক মনে নেই, শুধু মনে আছে দিনটা ছিল শুক্রবার। আমি বগুড়া গিয়েছিলাম বাবার সাথে। আমার বাবার পরিচিত এক আঙ্কেলের বাড়িতে উঠি। সেখান থেকে আমাদের বড় ফুপির বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ায় আমাদেরকে সেদিন রাতে ওই আঙ্কেলের বাড়িতেই থেকে যেতে হয়। বলতে রাখা ভালো যে আন্টি মারা গেছেন 1 বছর হলো। বাড়িতে শুধু আঙ্কেল এবং তার একমাত্র মেয়ে আনিকা। আনিকা আপুর সঙ্গে একদিন আমার বেশ ভালোই পরিচয় হয়ে যায়। রাতের বেলা বাবা আর আঙ্কেল এক ঘরে ঘুমোয় আর আমাকে ঘুমাতে দেয় আনিকা আপুর সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আনিকা আপু আমার সঙ্গে ঘুমোতে বেশ ইতস্তত করছিল। একবার তো বলল যে ড্রয়িং রুমে ঘুমাবে, কিন্তু আঙ্কেল বলাতে রাজি হয় আমার সাথে ঘুমাতে। ঘুমানোর সময় লাইট অফ করে সেই আপুটা কিছু অদ্ভুত কথা বলে আমাকে। আপুটা বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করো, আর যদি মাঝরাতে ঘুম ভেঙে কিছু দেখতে পাও তাহলে ভয় পেও না, প্লিজ চুপচাপ ঘুমিয়ে পড়ো, এবং চুপচাপ ঘুমিয়ে পড়ো, ভয় পেলেই মুশকিল। একটা অদ্ভুত অনুরোধ, কিন্তু কথাগুলো হাসতে হাসতেই বলছিল সে। কাজেই আমি গুরুত্ব দেইনি একদমই। তবে সে একটা কথা বারবার বলছিল, ভয় পেলেই মুশকিল, ভয় পেলেই মুশকিল। আমি বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। খুব ক্লান্ত ছিলাম বিধায় তাড়াতাড়ি ঘুম এসে যায়। হঠাৎ সত্যি সত্যি মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। আমি ডান কাত হয়ে শুয়েছিলাম। মোবাইলে দেখলাম রাত 12:34 বাজে। বাবার দিকে ফিরে শুতে যাব, দেখি আনিকা আপু বিছানায় উঠে বসে আছে। খোলা চোখগুলো এলোমেলো হয়ে আছে। কাচের জানালা দিয়ে আসা হালকা আলোতে দেখা যাচ্ছে আনিকা আপু বসে বসে একবার সামনে একবার পেছনের দিকে ঝুঁকছে। সাধক ঋষিরা মন্ত্র জপ করার সময় যেমন ভাবে ঝুঁকে ঝুঁকে পড়ে, অনেকটা সেরকম। আমি তখন একটু ভয় পেতে শুরু করেছি, তবু সাহস করে তার গায়ে হাত দিয়ে ডাকলাম, আনিকা আপু। সে আমার দিকে তাকাতেই আমি চিৎকার দিয়ে বিছানা থেকে পড়ে যাই। তার চোখ দুটো রক্তিম বর্ণের, চেহারা ছিল ফ্যাকাশে, আর সে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে আমি নিজেকে সামলাতে পারিনি। আমি খাট থেকে পড়ে যাওয়ার পর আনিকা আপুরূপী ভয়ঙ্কর মূর্তিটি বিছানা থেকে নেমে এগিয়ে আসতে থাকে আমার দিকে। আমি মেঝের সঙ্গে ঘেঁষে পেছনে সরতে থাকি। একসময় দেয়ালের সঙ্গে পিঠ থেকে যায়, আর সেই মূর্তিটি আমার সামনে এসে আমার মুখোমুখি হয়ে বসে। আমি সেই মুহূর্তে চিৎকার করে জ্ঞান হারাই। ঘটনা এখানে শেষ হলেও পারত, কিন্তু হলো না। আমার জ্ঞান ফিরল তখন রাত। দেখলাম ঘরে আলো জ্বলছে। আনিকা আপু বেশ স্বাভাবিকভাবে পানির গ্লাস হাতে আমার পাশে বসে আছে, কিন্তু আশেপাশে বাবা কিংবা আঙ্কেল কাউকে দেখতে পেলাম না। অথচ আমি যেভাবে চিৎকার করেছিলাম তাতে তাদের ঘুম ভেঙে যাবার কথা এবং এই ঘরে চলে আসার কথা। আমি বেশ ভালোই বুঝতে পারলাম যে এই ঘরে যা কিছু ঘটছে তার কিছুই তাদের কাছে পৌঁছচ্ছে না। আমি উঠে বসলাম।
আর যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার পাশে যে আনিকা আপু বসেছিল সে ছাড়াও আরেকজন আনিকা আপু আমার থেকে কিছুটা দূরে মেঝেতে পড়ে আছে, তার নাক থেকে রক্ত পড়ছে, আর তাকে ঘিরে বসে রয়েছে আরো 3 জন একই রকম দেখতে আনিকা আপু। এটা দেখে আমি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে আসি আর বাইরে থেকে দরজাটা লক করে দেই। তখনই ঘরের ভেতর থেকে দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকে। আমি দরজার বাইরে আবার জ্ঞান হারাই। এরপর যখন জ্ঞান ফেরে তখন যা হওয়ার হয়ে গেছে। ততক্ষণে আনিকা আপু আর নেই। আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলেন গত রাতে কি হয়েছিল। আমি ভেবেছিলাম আমার কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আঙ্কেল আমার সব কথা বিশ্বাস করলেন। তিনি বললেন, মধ্যরাতে সেই নিজের অন্য কাউকে দেখতে পায়, কিন্তু এতদিন তিনি কিছু বিশ্বাস করতেন না। আনিকা আপু যেভাবে মারা গেছে, এই ঘটনার প্রায় 1 বছর আগে আনিকা আপুর মা একইভাবে মারা যান। এই দুঃখজনক ঘটনার আমিও একটা অংশ। সবাই অনেকবার বলা সত্ত্বেও আঙ্কেল ওই বাড়ি ছাড়তে রাজি হননি। কিছুদিন আগে আমি সেই বাড়িতে গিয়েছিলাম। আঙ্কেল এখন মাঝে মাঝে একা একা কথা বলেন। অনেকে বলে ওদের ওপর কালো জাদু করা হয়েছে, তবে আসল সত্যিটা আমি আজও জানি না। কিসমত তারা কুমু রাজশাহী থেকে লিখেছেন ঘটনাটি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে একটা মানুষ হয়তো আরেকটা মানুষ, মানে এরকম ঘটনা ঘটেছে কিন্তু একই রুমের মধ্যে থাকতে গিয়ে ভয় পেয়েছেন। একটা মানুষ হয়তো 2টো মানুষ হয়ে গেছে, সেরকমও হয়তো শুনে থাকতে পারেন আপনারা। আপনি একজনের সঙ্গে থাকতে গিয়েছেন, তাকে অনেকগুলো তাকে আপনি সামনে দেখলেন, সেটাও কিন্তু ভয়ের অংশ না। ভয়ের অংশটা আরো পরে, যেটা উনি লিখেছেন এক লাইনে, এই দুঃখজনক ঘটনার আমিও একটা অংশ। প্রবলেমটা এখানে, এই যে ঘটনাটা, এই ঘটনায় যার সাথে উনি থাকতে গিয়েছিলেন তিনি মারা যান। আপনি মানে ভয়ও পেলেন এবং যাকে নিয়ে ভয় পেলেন তিনি মারাও গেলেন। আপনি কিন্তু সেই ঘটনার একটা অংশ হয়ে গেলেন এবং আজীবন আপনি এই ঘটনাটা লুপে পড়ে যাবেন। আপনি এখান থেকে বেরোতে পারবেন না, কিন্তু বারবার ঘুরে ফিরে মনে হবে অনেক কিছু, এবং মনে হতে পারে যে আমি এত বাঁচাতেও পারতাম, মনে হতে পারে যে আমার কি কিছুই করার ছিল না, এরকম অনেক কিছুই হয়তো মনে হতে পারে। কুমু সেগুলো লেখেননি, কিন্তু কুমুর মনের অবস্থা বসে যাচ্ছে এই ঘটনার ওই একটি লাইনেই। এবং আমি আশা করব যে আপনারা মানে কুমু ভালো থাকবেন, এইরকম ঘটনা যেন কারো সাথে আর কখনো কোনোদিন না ঘটে। তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। এটা আমার দাদু ও ঘটনাটা চরম সত্য। এটা আমার দাদু ও জব্বার দাদুর কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করা। ঘটনাটি একটি ভয়ঙ্কর বিলকে নিয়ে। বিলটির নাম পাটবিলা। এখান থেকে প্রায় 34 বছর আগের ঘটনা। বিলটিতে পাট ছাড়া অন্য কোনো ফসল ফলানো যেত না, তাই বিলটি পাটবিলা নামে প্রকাশ পায় বা পরিচিতি পায়। এই বিলের পাশে ভয়ঙ্কর বিশাল জঙ্গল। দিনের বেলায় অন্ধকার হয়ে থাকতো, ভয়ে কেউ একা যেতে পারত না। জঙ্গলের ভেতরে একটি বড় পুকুর। পুকুরের চারিপাশে বিশাল বড় বড় কড়ই, গাব, বুনো কাঁঠাল, বাঁশ ঝাড় আর বিভিন্ন অপরিচিত গাছে ভর্তি। পুকুরটি পুরাতন পুকুর নামে পরিচিত। তো এই জঙ্গলে দিনের বেলায়ও, বিশেষ করে ঠিক দুপুর, বিভিন্ন ভয়ঙ্কর চোখ ধাঁধানো কিছু ঘটনা ঘটে। হঠাৎ হঠাৎ ঝড় নেয়, তবুও দেখা যায় কড়ই গাছের ডাল মরমর করে, ঝড় নাই তবুও দেখা যায় কড়ই গাছের ডাল মরমর করে বিকট শব্দে ভেঙে যাচ্ছে, কিন্তু লোকজন গিয়ে একটি ডাল ভাঙা বা কোনো চিহ্ন খুঁজে পায় না। আবার কোন কোন সময় জঙ্গলের ভেতর থেকে শুকরের গোঙানির আওয়াজ শোনা যায়। পুরো জঙ্গল মিলে শব্দ ভেসে বেড়ায়। দাদুরা বলে এটা নাকি সৌরাকালী। সৌরাকালী হচ্ছে কালী শুকরের রূপ ধারণ করে, ধরে থাকে, এবং বিলে সন্ধেবেলা একা একা কেউ মাছ ধরতে চায় না। এবং একদিন জাব্বার নামের একটা ছেলে, যার বয়স 17 থেকে 18 হবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঠিক এই সময় ছেলেটি জাল নিয়ে একা বেরিয়ে পড়ল। ছেলেটির মা এক সময় একা যেতে মানা করেছিল, তবুও বাধা ঠেলে জাল ফেলতে বিলে আসে। প্রত্যেক দিন বিলে 2-3 জন লোক দেখাই যায়, সেদিন কেউ নেই। জাল ফেলতে ফেলতে সন্ধ্যা ঘনিয়ে যায়। বিলের তলাতে বড় কচুরি পানায় ভরা। এমন সময় হঠাৎ এক করে ওর কানে বাজে কিছু আওয়াজ এবং কচুরি পানা থেকে সেটা আসে, কিছু একটা গোঙাচ্ছে তখন। আর
সেই মানে সুরকালী কথা, সুর মানে সুরের যে গোয়ানি কথা, সেটা মনে পড়ে যায়। তখন জব্বারের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিল এবং গোঙানোর শব্দ তার পিছু ছাড়লো না। আর দেখা যাচ্ছিল যে সে মানে সেটা কি ভয়ঙ্কর ভাবে গোঙাচ্ছে। বিলের আশেপাশে কোনো বসতি নেই। বিলের তলা থেকে জব্বারের বাড়ি হাফ কিলোর অতি সামান্য কিছু কম হবে। জব্বার দৌড়াচ্ছে আর চিৎকার করছে। বাড়ির কাছে আসতে তার মা জব্বারের চিৎকার শুনে বেরিয়ে আসে। জব্বার তার মায়ের কাছে এসে কাঁদে, ঠিক মানে কাঁদতে থাকে এবং মা তাকে হাজার প্রশ্ন করে, কিন্তু কোনো কথা সে বলতে পারে না, শুধু কেঁদে যাচ্ছে। তারপর প্রচন্ড কাঁপুনি দিয়ে তার জ্বর আসে। 2-3টে লেপ দিয়েও সেই কাঁপুনি থামানো যায় না। সেই কাছে তার মা তাকে কবিরাজ দেখিয়ে ঝাড় দিয়ে মানে ঝাড়ফুঁক করে তাবিজ গলায় ঝুলিয়ে দেয়। কোনো কোনো দিন রাতের বেলায় বিলে বিভিন্ন রকমের রঙের আলোর সমাহার দেখা যায়। প্রথমে একটি আলো, সেখান থেকে 3টি, তারপরে 5টি, 7টি, এরকম ভাবে আলো বাড়তে থাকে। হঠাৎ করে সমস্ত আলো নিভে যায়। হঠাৎ করে আমার আলো চলে ওঠে। আবার সেই জঙ্গলে আলো সেকেন্ডের মধ্যে যায়। আবার দেখা যায় একটু সাহসী রাতের বেলায় যারা তারা দেখেছেন এটি কেরোসিনের বাতি মাটির পাতিলের ভেতর রেখে কুচ নিয়ে মাছ ধরতে আসেন তারা। বিশেষ করে দাদু সমবয়সী ফয়েজ দাদু আর সিরাজ দাদু দুজনে মিলে কুচ দিয়ে নিয়ে বেরিয়ে পড়তেন। কুচ হলো গ্রামের মানুষের আদি মাছ মারার বাঁশের তৈরি হাতিয়ার। তারা মাছ মারার সময় বিভিন্ন রকমের অদ্ভুত জিনিস তাদের নজরে পড়ত। বিশাল বড় ষাঁড় ফোঁস ফোঁস আওয়াজ করে লেজ নেড়ে জোরে জোরে চারা মানে জোরে জোরে পাট খা মানে জোরে জোরে শব্দ করে আর পাট খায়, কিন্তু সকালে দেখলে একটি পাট খাওয়ার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। গাছ যেমন ছিল তেমনই আছে। আবার কোনো কোনো দিন মাছ মেরে যাওয়ার সময় বিশাল বড় পুকুর প্রায় ছোট একটা গরুর সমান কিছু একটা হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছে, এরকম দেখা যায়। ফয়েজ দাদুরা চুপ করে থাকে, আবার অবাক দৃষ্টিতে দেখে, একটুও কথা বলে না, যদিও মানে সেটা তাদের আক্রমণ করে। চুপটি করে বসে তারা আল্লাহকে ডাকে। ফয়েজ দাদুর বাড়িতে যেতে হলে সেই জঙ্গলের পাশ দিয়ে যেতে হয়। যাওয়ার সময় জঙ্গলের ভেতর থেকে ছুটে আসা ছোট ছোট বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। মাঝে মাঝে সেই কান্না শোনা যায়, শুনে মনে হয় 2 মাসের বাচ্চাকে কি যেন ধরে একাধারে মানে ধরে রেখেছে এবং একাধারে সেই বাচ্চাটি কেঁদে চলেছে। কখনো বা ছাগল অথবা ভেড়া, তাদের মানে গলার আওয়াজ পাওয়া যায়, ডাক শোনা যায় তাদের এই জঙ্গলের ভেতর থেকে। এসব অদ্ভুত ঘটনা সেই বিল ও জঙ্গলে ঘটত। আর অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে। সব ঘটনা বলা সম্ভব হলো না। সেই বিল এখনো আছে, সেই পুকুর এখনো আছে, যার বাড়ি কখনো শুকায় না। বাংলার প্রশ্নটা আমাদের থাকেন বিল সম্পর্কে। আশা করি তিনি আমার একমত হবেন। আমার এই ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এই মান্দার বিল নিয়ে আমি আসলে আপনার যে লেখাটা আসলে পড়ার পরে আমি সবসময় জন্য বলেছি একবার রিভাইজ করে ফেলতে পারলে খুব ভালো। অনেক সময় লাইনের এলোমেলো থাকে। তো যাই হোক, যারা মান্দার বিল সম্পর্কে জানেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যদি আপনি সত্যিই জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সব মানে পুরোটা বা আরো যে সমস্ত ঘটনায় বিলে ঘটে বা আপনি যদি কোনো ঘটনা এক্সপিরিয়েন্স করে থাকেন সেটা আমাদের জানাবেন। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। হাই রাসেল ভাই, আমি শাওন ইসলাম, বাড়ি সামান্তা, মহেশপুর, ঝিনাইদহ। বাহ, এখন আবার আমরা যাচ্ছি খুলনার দিকে। আশা করছি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আমি চাই আমার ঘটনাটি আপনারা পড়ে শুনান। এখন আমি ঘটনা শুরু করছি। ঘটনাটি রুস্তমের ভাইয়ের কাছে শোনা, যার বাড়ি আমাদের বাড়ির পাশে। 22 বছর আগে রুস্তম বিবাহ করেছে। 2 বছরের মধ্যে তার একটা কন্যা সন্তান হয়। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তারপর একদিন গ্রামের মানুষের সাথে সে মাছ ধরতে যায়। ঘটনা শুরু এখন। আমি আবারও বলছি, যারা গ্রামের ঘটনা বারবার করে আমাদের শুনতে চান, আপনাদের অনেকেরই অভিযোগ শহরের ঘটনাকে আপনাদের একদমই ভালো লাগে না, শুধু গ্রামের ঘটনাই ভালো লাগে। আমি আপনাদের জন্য পরপর 2টো ঘটনা কিন্তু পড়ছি। কিন্তু আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গ্রামের ঘটনা কিন্তু অলমোস্ট প্রতিদিনই কোনো না কোনো থাকে। তারপরে মানে কেন আমি জানি না। যাই হোক, আমাদের সাথে সব রকম ঘটনা মিলিয়ে কিন্তু আমরা রাখি। আপনি দেখেন এপিসোড গুলো শুনে। যাই হোক, মাঝরাতে হঠাৎ তারা দেখতে পেল 10 কেজি ওজনের অনেক বড় বড় মাছে ভর্তি বিল। এ দেখে সকলে মাছ ধরা বন্ধ করে দেয়। বড় মাছ কেউ ধরে না। রুস্তম নতুন মাছ ধরা লোক হওয়ায় একটা মাছ ধরে, তারপর
সকলে ফেলে দিতে বললে তা ফেলে দেয় এবং বাড়ি ফিরে আসে। এই মাছ না ধরার কারণ হলো পূর্বপুরুষদের কাছ থেকে সকলে শুনে আসছে বিলের মাঝে মাঝে বদ জিনের উৎপাত হয়। তখন তাদের খপ্পরে পড়ে গেলে তারা জীবনের শান্তি নষ্ট হয়ে যায়। বদজিনের খপ্পরে সকলে সহজে পড়লেও বুঝতে পারে, এটাতে তারা অভ্যস্ত। 1971 সালে পাকিস্তানিরা মানুষ মেরে এই বিলে ফেলে রাখলো। তারপর থেকে এটা শুরু। কথিত আছে গ্রামের কবিরাজ বদজিন কিভাবে খপ্পর তৈরি করে তা থেকে সকলকে আগে থেকে বলতো। এই কবিরাজের মৃত্যু হয় বদজিনের খপ্পরে পড়ে। এরপর বাড়ি এসে রুস্তমের আচরণ অদ্ভুত হয়ে যায়। সকলের সাথে মারামারি করতে চায় সে। রুস্তমের মা ব্যাপার অনুমান করতে পেরেই পাশের বাড়ির হুজুরকে ডেকে আনে এবং হুজুর কিছু তেলাওয়াত করে ফু দিয়ে তাকে শুতে বলে। রুস্তম ওই রাতে তার স্ত্রীকে বিনা কারণে মারধর করে। এতে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। তারপর থেকে কোনো রাতে তার স্ত্রীর সাথে থাকা হয় না, একসাথে তারা থাকলেই তারা অদ্ভুত আচরণ সে শুরু করে। এরপর তাকে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এতে তার সমস্যা আরো বেড়ে যায়। রাতে তাকে খুঁজে পাওয়া যায় না। গ্রামের মানুষ তার উপর দৃষ্টি আছে তাই রাতে তাকে, গ্রামের মানুষ বলে তার উপর দৃষ্টি আছে তাই তাকে রাতে খুঁজে পাওয়া যায় না। একদিন রাতে তাকে বেঁধে রাখা হয় এবং বাড়িতে কবিরাজ আনা হয়। কবিরাজ বলে এটা জিনের দ্বারা আকৃষ্ট। এই প্রথম তার মধ্যে জিন আছে তা স্পষ্ট হয় এবং তা ছাড়ানো হয়। কিন্তু এই ঘটনা প্রতিদিন পুনরাবৃত্তি ঘটে। প্রতিদিন কবিরাজে বাড়িতে আনতে হয়, কোনো প্রকার মাদুরিতে কাজ হয় না। তার পরিবার তাকে বহু জায়গায় নিয়ে গেছে, কোনো সমাধান আসেনি। তার জন্য বহু টাকা খরচ করা হচ্ছিল। কোনো রাতে সে তার পরিবার ভালোভাবে ঘুমোতে পারেনি। একদিন ভারতীয় এক হুজুরের সাথে তার পরিবারের দেখা হয়। হুজুর বলে আমি এর সমাধান দেব, বিনিময়ে টাকা নিতে পারবো না। আমার বাড়ি অনেক দূরে, সেখানে পৌঁছাতে আমার 2000 টাকা লাগবে। তুমি আমাকে এই টাকা নিঃস্বার্থভাবে দান করবে। তখনকার সময় 2000 টাকা অনেক এবং রুস্তমের জন্য প্রতিদিন টাকা খরচ করতে হয়। এইভাবে বহু কষ্টে টাকা জোগাড় করে হুজুরকে দেওয়া হয়। হুজুর সেই রাতে রুস্তমকে সুস্থ করেন এবং জিনকে বোতলে ভরেন। সেই বোতলটা আমি দেখেছি। বোতলে জিনকে দেখা যায় না, কিন্তু মনে হয় পানির ভেতরে ভারত আছে, এই জাতীয় কিছু। বোতলটা হুজুর সাথে করে নিয়ে যায়। রুস্তম তার 2 মাস তারপর এক রাতে সিজারের মতো হয়ে যায়। এই ভূতের ঘটনা শুরু হয়। সকলে এরকম দেখে অবাক হয়ে যায় এবং ঝামেলা শুরু হয়ে যায়। 1 মাস এভাবে চলার পর ভারতীয় হুজুরকে আবার দেখা যায়। তিনি এদের সমস্যা সমাধানের জন্য এসেছেন। তিনি বলেন বোতলটা নদীতে পার হওয়ার সময় নদীতে পড়ে যায়, এজন্য আবার সমস্যা শুরু হয়েছে। তিনি বলেন একে সুস্থ করা পুরোপুরি ভাবে সম্ভব নয়, কিন্তু তোমরা চাইলে একজনকে আমি জিন ছাড়ানো শিখিয়ে দিতে পারি। তারপর একজনকে শেখানো হয়, তিনি রুস্তমের পিতা। এরপর 2 বছর রহিমের পিতা এভাবে প্রতি রাতে রুস্তমকে জিন মুক্ত করত। তারপর রুস্তমের বাবা বার্ধক্যজনিত কারণে মারা যায়। রুস্তম আবার বড় সমস্যার সম্মুখীন হয়। রুস্তমের পরিবার এই ঘটনাতে ক্লান্ত হয়ে গেছে। রুস্তমের ভাগ পাওয়া জমির 1 বিঘা পরিমাণ রুস্তমের মেয়েকে দিয়ে দেওয়া হয়। বাকিটা তার চিকিৎসার কাজে ব্যয় করা হয়। এরপর রুস্তমের উন্নতি না হওয়ায় সকলে ক্লান্ত হয়ে চেষ্টা ছেড়ে দেয়। এখন রুস্তমের সমস্যা সপ্তাহে 1-2 দিন দেখা যায়। মাঝে মাঝে তাকে গাছের মাথায় চড়ে নাচতে দেখা যায়। এই মধ্যে তার মা মারা যায়, তার খাওয়ার জায়গা বন্ধ হয়ে যায়। তার ভাইরা তাকে একটা ভ্যান কিনে দেয় রোজগারের জন্য। অসুস্থ ও সুস্থ উভয় অবস্থায় তাকে ভ্যান চালাতে দেখা যায়। সকলের কাছে সে পরিচিত হয়ে যায় ভূতে ধরা হিসেবে। তার ভ্যানে যাত্রী হয় না, তার খাওয়া বন্ধ হয় না। দোকানদাররা তাকে বিনা টাকায় খাবার দেয়, মাঝে মাঝে অন্য কেউ খাবার দেয়। এলাকায় তাই সে বেশ বিখ্যাত আর কি। তাকে দেখা যায় তাকে রুস্তমের এই ঘটনার জন্য সকলে তার প্রথম দিনের মাছ ধরাকে দায়ী করে। এখন রুস্তমের ভাইয়ের কথায় ঘটনাটি লিখছি। অবাক করা হলো রুস্তমের ভ্যান কখনো হারায়নি। 2009 সালে তাকে চেয়ারম্যান একটা রেডিও কিনে দেয় এবং একটা ব্যাটারি দেয়, কয়েকটা ক্যাসেট দেয়। সেগুলো কখনো হারায়নি। সে মাঝে মাঝে গান ছাড়া অবস্থাতেই ভ্যান চালায়। রুস্তমের এই অস্বাভাবিক আচরণ এবং এই সবকিছুর জন্য পরিবারের সবাই এখনো পর্যন্ত তাকে ওই দিনটির কথার জন্যই বলে যে রুস্তমের এই অবস্থা জুড়ে এই যে জিন সে আক্রান্ত হয়েছে, এটা ওই বিলে মাছ ধরতে যাওয়ার জন্যই। তো এই ছিল রুস্তমের ঘটনা। আশা করছি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন। আমার কাছে
একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি পড়তে চাই। আমি না একদম মানে জাস্ট এই ঘটনাটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল। ঘটনাটা পড়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে খুলনা থেকে আমাদের একজন লিসেনার এটা পাঠিয়েছেন। তো তিনি যেভাবে লিখেছেন সেভাবে আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সকল লিসেনারদের সালাম জানাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আমি আনাম, খুলনা বানুরগাতি বাজার SS কলেজ রোডে থাকি। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা নিউ ইয়র্কের একটি ভিলেজে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি এক্স্যাক্টলি স্থানটার নাম উল্লেখ করলাম না। ঘটনাটি শেয়ার করেন আমাদের সাথে আমার ছোট আন্টি, যিনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন। তিনি এই ঘটনাটি ওখানকার এক স্থানীয় নেইবারের কাছ থেকে কালেক্ট করেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 1963 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি দুটি যমজ মেয়েকে নিয়ে নিউ ইয়র্কের একটি ভিলেজের কোন একটা স্থানে বিশাল কটেজ ছিল, যেখানে এক মহিলা তার দুই মেয়েকে নিয়ে থাকতো। তার হাজব্যান্ড ও দুই মেয়ের জন্মের 1 মাস আগেই মারা যান, ফলে মহিলার উপর প্রচন্ড মানসিক চাপ আসে। তারপর দুই মেয়ে জন্ম নেয়। একজনের নাম লুজিয়া, আরেকজনের নাম লুফোজা। তাদের জন্ম একটু অস্বাভাবিক ছিল, যেমন তারা জন্ম থেকেই বুবা, তারা কথা বলতে পারতো না এবং তাদের অন্যদের থেকে তারা একটু ডিফারেন্ট ছিল। তাদের খেলাধুলার ধর্ম ছিল ভিন্ন রকমের, খুব অদ্ভুত ধরনের সব খেলা খেলতো, যেমন করিডোরের গ্রিলে ধরে উল্টো হয়ে চলতো। তারপর তারা কটেজের ছাদের রেলিং এর ওপর থেকে নিচের দিকে পা ঝুলিয়ে পুতুল, বিড়াল এইসব কোলে নিয়ে বসে থাকতো। তারা বেশ অদ্ভুত রকমের পুতুল তৈরি করত, যা একদম ভিন্ন ধরনের ছিল। এভাবে 6 বছর কেটে যায়। তারা একটু বুঝতে শেখে, তখন তাদের সাথে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটে যায়। তারা দুই বোন লুজিয়া এবং লুফোজা, এদের মধ্যে দুর্ঘটনাবশত লুফোজা মারা যায়। তারপর থেকে ওই কটেজে নানান ধরনের অদ্ভুত সব ঘটনা শুরু হয়। লুফোজার মৃত্যু ছিল একদম অস্বাভাবিক। তারা দুই বোন তাদের কটেজের ছাদে খেলার সময় লুফোজা সেই ছাদ থেকে নিচে পড়ে যায় এবং একটা ত্রিশূল টাইপের কিছু একটার উপরে পড়ে, যা তার শরীরে বিদ্ধ হয় এবং সে মারা যায়। এই থেকে তাদের মা আর মানসিক চাপ সহ্য করতে না পেরে মেমোরি লস করেন। আর তার বোন লুজিয়া তার পর থেকে সবসময় আপসেট থাকতো, কেননা তার একটাই খেলার সাথে এবং একটাই বন্ধু ছিল তার বোন। কিন্তু ঘটনা এর পর থেকে শুরু হয়। তাদের বাসায় যে দারোয়ান ছিল, তিনি প্রায় অদ্ভুত জিনিস দেখতে পেতেন। তিনি দেখতে পেতেন তাদের সেই দুই বোনকে একসাথে খেলা করতে, প্রায় দেখতে পেতেন। এবং করিডোরে তারা উল্টা হয়ে ঝুলতো। দুই বোনকে দেখতে খুব ভয়ানক লাগতো। তাদের পা দুটো থাকতো উপরের দিকে এবং মাথা থাকতো নিচের দিকে এবং চুলগুলো সব নিচের ফ্লোরে থাকতো। এছাড়াও তিনি শুনতে পেতেন তাদের মা তাদের দুই বোনের নাম ধরে ডাকতেন। এই সব দেখে দারোয়ান খুব অবাক হতো এবং সে খুব ভয় পেত। এবং তারপর সে ওইখান থেকে বেশি দিন ডিউটিতে ছিল না এবং ডিউটি ছেড়ে সে চলে যায়। এবং লুফোজার মৃত্যুর 3 বছর পর, মানে লুফোজার 9 বছর যখন হয়, তখন ঘটনাটি আরো অদ্ভুত হয়ে ওঠে। সেই একই মর্মান্তিক ঘটনা ঘটে যা ঘটেছিল তার বোন লুফোজার সাথে। লুজিয়াও একই স্থানে একইভাবে একই ওই ত্রিশূল আকৃতি জিনিসটির উপরে পড়ে প্রাণ হারায়। এই কিছুদিন পরে হঠাৎ করে তাদের মা কটেজ থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না এবং সে আজ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে কোথায় গেছে, কিভাবে গেছে, তাও কেউ জানে না। এবং এরপর থেকে কটেজে আর কেউ যেতে পারতো না। কেউ গেলেও তারা বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে পেত। কেউ যেন ঘরের ভেতর থেকে দৌড় দিল, কিন্তু কিছু দেখতে পেত না। বিড়ালের আওয়াজ শুনতে পেত, কিন্তু কোনো বিড়ালকেই দেখতে পেত না। তারপর সেই করিডোরের গ্রিলের আওয়াজ শুনতে পেত, মনে হতো কেউ যেন শক্ত কিছু একটা আঘাত করছে। এছাড়াও সব থেকে অদ্ভুত যে ঘটনাটা ঘটতো সেটা হলো যে অনেকেই দেখতে পেত যে ত্রিশূলে তাদের মৃত্যু হয়েছিল, তার কাছ থেকে ত্রিশূলটি তারপর থেকে কেঁপে কেঁপে উঠতো। এছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম তারা ফেস করতো। ওইখানে কেউ যাওয়ার সাহস পেত না। এরপর থেকে সরকারিভাবে স্থানটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এই ঘটনাটির কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। কেন বা কি কারণে তাদের পরিবারের সাথে এত বড় একটি মর্মান্তিক ঘটনা ঘটলো, আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই জানাবেন। তো এই ছিল ঘটনা। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমাদের এখানে তিনি লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমার নাম এম আইফুর রহমান, আমি চট্টগ্রামে থাকি, পেশায় একজন সহকারী আইনজীবী। আমি চাই আমার স্টোরিটা আপনি পড়ে শোনান। আমার স্টোরিটা আমি আমার বাবার মুখ থেকে শুনি। ঘটনাটি আজ থেকে
10-15 বছর আগে। আমার মামা এক মামা ছিলেন যারা সবাই কাপড়ের বিজনেস করতেন। তো আমার মামার বাবা যিনি ছিলেন তিনি হঠাৎ করে একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। অনেক ডাক্তার দেখানো হয়, সবাই এক পর্যায়ে ওনার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। এর কিছুদিন পর আমার মামা, যাকে আমরা সবাই আনিস মামা বলেই ডাকতাম, উনি একজন ব্যক্তির কাছ থেকে এক বৈদ্য সম্পর্কে আমাদের জানতে পারেন, আমাদেরকে জানান আর কি। এরপর মামারা কয়েকজন মিলে ঠিক করেন যে ওনারা ওই বৈদ্যর সাথে দেখা করবেন। বৈদ্য মানে জানেন তো, কবিরাজ ধরনের কিছু একটা। তো ওনারা কয়েকজন মিলে সেই বৌদ্ধর সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়েন। ওই বৌদ্ধ থাকতেন একটা পাহাড়ি মগদের এলাকায়, এবং তিনি নিজেও একজন মগ ছিলেন, তাই ওনাকে মগ বৈদ্যই বলে ডাকা হতো। আমার মামা ওনার সাথে দেখা করে ওনার পিতার রোগ সম্পর্কে জানান। সব জানার পরে ওই বৈদ্য তার মন্ত্র দেখার পর আমার মামাদের বলেন যে ওনার পিতার অন্য কোনো এক বৈদ্যর মাধ্যমে অমাবস্যার রাতের বেলায় একটা ছাদের ওপর থেকে পিতলের একটা থালার ওপর বসে তাকে বান মারা হয়েছে। চিকিৎসা করতে মানে সেটা স্পেসিফিক বলে দেয় যে কোন ছাদ থেকে, এবং চিকিৎসা করতে হলে ওনাকে সাথে করে নিয়ে যেতে হবে, কারণ এত দূর থেকে পাহাড়ে বসে ওনার পিতার চিকিৎসা করা সম্ভব নয়। তাই আমার মামারা আর দেরি না করে বৈদ্যকে সাথে করে নিয়ে আসেন, এবং নিয়ে আসার পর ওই দিন রাতে 2:30 নাগাদ চিকিৎসা শুরু করেন। এবং আমার মামাকে বলা হয় যে একটা মিষ্টি কুমড়ার বীজ নিয়ে আসার জন্য, এবং ওনাকে বাড়ির পিছনে একটা গর্তে পুঁতে দেওয়ার জন্য। ওনারা তাই করেন, বীজটিকে মাটিতে পুঁতে আসা হয়। এরপর বৈদ্য তার তন্ত্র সাধনা করতে করতে প্রায় 20 মিনিট পর আমার মামাদের বলেন যে এবার গিয়ে দেখে আসো বীজটিকে। তো ওনারা গিয়ে দেখেন যে বীজটি থেকে একটা চারা গাছ বেরিয়ে এসেছে। কি অদ্ভুত ব্যাপার না? মানে কিছুক্ষণ আগে যেটা পুঁতে দিয়ে আসা হয়েছে সেখান থেকে একটা চারা গাছ বেরিয়েছে। এরপর বৈদ্য আবারও তন্ত্র মন্ত্র পড়তে থাকেন, এবং কিছুক্ষণ পর আবার আমার মামাদের বলেন যে যাও গিয়ে দেখে আসো ওই চারা গাছকে। ওনারা গিয়ে দেখেন যে চারা গাছে একটা লতা বেরিয়ে এসেছে। ওনারা সেটা দেখে বৈদ্যকে বলেন। এরপর উনি আবারও মন্ত্র পড়তে থাকেন, এবং 1 ঘন্টা পরে আবারও তাকে পাঠানো হয় মামাকে, এবং ওনারা তখন গিয়ে দেখেন যে ওই লতায় একটা ছোট কুমড়া ধরে আছে, এবং সেটাকে তিনি নিয়ে আসতে বলেন। পুরো ঘটনাটি আসলে 3-4 ঘন্টার মধ্যে ঘটে। কুমড়াটা নিয়ে আসার পর ওই বৈদ্য সেটাকে তার আঙুলের নখ দিয়ে 2 টুকরা করেন, আর তার 1 টুকরা আমার মামার বাবাকে খাওয়ানো হয়। এরপর আমার মামার বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। আমার মামা অনেক রিকোয়েস্ট করে জানতে চেয়েছিলেন যে কোন ব্যক্তি বা বৈদ্য তার পিতাকে এই মেয়াদি বান মেরেছিলেন। সেটা অনেক জোরাজুরির পর উনি বলতে রাজি হন, এবং বলেন যে আমি বলবো একটা শর্তে, যে ব্যক্তি তোমার পিতাকে বান মেরেছিল তাকে আমি এখানে নিয়ে আসবো, কিন্তু তোমরা কেউ তাকে মারধর বা কোনো ক্ষতি করতে পারবে না। এরপর ওই মগ বৈদ্য, যিনি আমার মামার পিতাকে সুস্থ করেছিলেন, তিনি একটা পিতলের থালা নিয়ে সেটার ওপর একটা মানুষের হাড় দিয়ে পেটাতে থাকেন। এক সময় দেখা যায় বৈদ্য আমার মামার পিতাকে বান মেরেছিলেন তিনি এসে উপস্থিত হন, এবং সবার কাছে ক্ষমা চান তার কাজের জন্য, এবং সেই সাথে তিনি ওয়াদা করেন যে তিনি আর কখনো কারো ক্ষতি করবেন না, এবং এরকম কাজ তিনি আর কখনো করবেন না। যদি করেন তাহলে তারই ক্ষতি হবে। এরপর আমার মামার বাবা ওই মগ বৈদ্যকে বাবা বলে ডাকেন, মানে ওদের মাঝে একটা পিতা পুত্রের সম্পর্ক হয়ে যায়। আর মগ বৈদ্য চলে যাওয়ার সময় আমার মামার পিতাকে একটি জিন দিয়ে যান, এবং বলেন যে ওই জিনের মাধ্যমে উনি মানুষের উপকারের জন্য কাজ করতে পারবেন। এটা ছিল মূল ঘটনা। এটা সত্যি একটি ঘটনা ভালো লেগে থাকলে পড়ে শোনানোর অনুরোধ জানাচ্ছি। অনেক ভালো থাকবেন, আপনিও অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি যে আমাদের যে ঘটনাগুলো আমরা এতক্ষণ ধরে আপনাদের শোনাচ্ছি সেই ঘটনাগুলো আপনাদেরও ভালো লাগছে। যাই হোক, এই ঘটনাটি আমাদের একজন লিসনারই পাঠিয়েছেন, এবং অবভিয়াসলি তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়বো। তো লিখছেন যেভাবে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, ফেনী থেকে শাহাদাত হোসেন। আমি আপনি ভালোই আছেন, কারণ আপনি ভালোর দলে থাকেন সবসময়, তাই নতুন করে জিজ্ঞেস করলাম না আপনি ভালো আছেন কিনা। আমি বাংলায় লেখায় অতটা এক্সপার্ট নই, তবুও বাংলায় লিখছি, কারণ আজ 3 দিন ধরে একটু একটু করে, যেটা আপনার সুবিধা হয়। আমি আশা করি ঘটনাটা আপনি পড়বেন। যাই হোক, আমার ঘটনাটি শেয়ার করবো। যদি স্টুডিওতে এসে বলার ইচ্ছা ছিল খুব, কিন্তু আপনি কষ্ট করে এটা পড়ে শোনাবেন আশা করি। যাই হোক, ঘটনা চলে যায়। ঘটনাটি আমার ফুফাতো ভাই শাকিল শাহরিয়ারের সাথে ঘটা। আমি নামটা ছদ্মনাম, কারণ এতে ওর সামাজিক মর্যাদার সমস্যা হতে পারে, সেই জন্য উল্লেখ করেননি তিনি, এবং সেটাই তিনি জানিয়েছেন। শাকিল শাহরিয়ার
ছদ্মনাম নিয়ে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যাই হোক, আমার ফুফাতো ভাই খুবই স্মার্ট ছেলে, সবসময় পরিপাটি থাকে, বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে। এই কথা এই জন্যই বললাম যে এ কারণেই তার সাথে ঘটনাগুলো ঘটে। 2015 সালের দিকে ফুফাতো ভাই এবং তার বন্ধুরা মিলে উপজেলার দাগনভূঞার প্রতাপপুর গ্রামের জমিদার বাড়ি দেখতে চায়। উল্লেখ্য, জমিদার বাড়ি বাড়িটি নিয়ে অনেকের মুখে নানান রকমের কথা শোনা যায়। তারা যখন পৌঁছায়, একটু ঘুরে ফিরে এক জায়গায় আমার ফুফাতো ভাই গিটার বাজিয়ে গান শুরু করে, কিন্তু সে গানও ভালো গাইতে জানে। যাই হোক, তারা কিছুক্ষণ গান গেয়ে তারা দেখে একটা জামরুল গাছ। তারপর ওইখান থেকে জামরুল পারলো। তারপরে তাদের নাহিদ নামের একজন ওপর থেকে জামরুল হাতে লুফে নেওয়ার সময় বা ক্যাচ ধরার সময় আমার ফুফাতো ভাই কি যেন ধাক্কা খেয়ে পড়ে বেহুশ হয়ে যায়। যা ছিল খুবই অকল্পনীয়, কারণ সে মাথা কিংবা অন্য কিছুতে বাড়ি খায়নি। মোট কথা, বেহুশ হতে পারে এমন কোনো আঘাত সে পায়নি। যাই হোক, বন্ধুরা তাকে ধরাধরি করে মুখে পানি ছিটিয়ে দেয় এবং জ্ঞান ফিরিয়ে আনে। এবং জ্ঞান ফিরিয়ে সে নাকি বলে যে বিয়ে বাড়িতে সানায় যেরকম শব্দ হয় সেরকম শব্দ সে শুনছে। বন্ধুরা বলল, কই, আমরা তো শুনছি না। যাই হোক, ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু আসল ঘটনা ওই দিন রাত থেকে আমার ফুফাতো ভাই নাকি হালকা কিসের যেন শব্দ অনুভব করে। এগুলোকে সে পাত্তা দেয় না এবং সে তার মতো কাজ করতে লাগলো। সে বুঝতে পারলো শব্দটা আসলে নূপুরের। সে চিন্তা করলো নূপুরের শব্দ কোত্থেকে আসবে। তখন রাত 12টার মতো বাজে। সে আবারও তখন ফেসবুকে ঢুকে ফেসবুকে থাকে। কিছুক্ষণ পরে সে আবারও তার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে এরকম মনে করে। যাই হোক, ওই দিন রাতে তেমন কিছু হয়নি। এভাবে কয়েকদিন চলে যায়। প্রতি রাতেই সে নূপুরের শব্দ ফিল করতে পারে। পরবর্তী ঘটনা শুরু হয় সপ্তাহখানেক পর থেকে। তার রুমে সে একা থাকতো এবং 12টার পর সকালের দিকে এবং সন্ধ্যায় খুবই মনোমুগ্ধকর সুগন্ধির ঘ্রাণ পেতে থাকে। সে ভাবলো হয়তো কারো পারফিউমের ঘ্রাণ হবে, কিন্তু পরে সে ফিল করলো যে তার পারফিউমের ঘ্রাণ তো এরকম নয়। তার পরিবারের সবাইকে জিজ্ঞেস করে কেউ কি ওই সময় কোন রকমের পারফিউম ব্যবহার করে কিনা। সবাই বললো যে না। সবচেয়ে মজার ব্যাপার হলো, একদিন রাতে আমি তার সাথে ছিলাম এবং নূপুরের আওয়াজ শুনেছি, কিন্তু কিংবা কোনো ঘ্রাণ লেগেছে কিনা আমি হতবাক হয়ে ভাবলাম যে আচ্ছা, আমিও ঘ্রাণ পেয়েছি এবং হতবাক হয়ে ভেবেছি ঘ্রাণ আসবে কোত্থেকে। যাই হোক, এভাবে কেটে যায় প্রায় 1 মাস। এসব ব্যাপারকে আমলে নেয়নি, কারণ সে অপ্রাকৃত কোনো কিছুতে বিশ্বাস করতো না। ঘটনা আরো ভয়াবহ রূপ ধারণ করে মাসখানেক পরে। তখন সে রুমে একা অনুভব করতো যে কে যেন খুব দ্রুত হেঁটে গেল। এরকম উৎপাত চলতে থাকে, পাশাপাশি আগের গুলো তো আছেই। এরপর একদিন রাতে সে অনুভব করে তার পাশে কেউ শুয়ে আছে এবং সে ঘুমের মধ্যে অনুভব করলো এবং জেগে দেখে যে পাশে কেউ আছে কিনা এবং সে সুঘ্রাণটা নাকে পায়। যাই হোক, সকালে সে লক্ষ্য করে তার বিছানায় ঘ্রাণটা আছে। সে এবার একটু ভয় পেতে শুরু করে কিন্তু সে তখনও কাউকে কোনো কিছুই বলেনি। সে একা থাকতো এবং একা থাকতে হতো তাকে ছাদে কিংবা পুকুর পাড়ে বা অন্য কোনো জায়গায় সে ফিল করতো তার আশেপাশে কেউ আছে। সবচেয়ে বড় কথা, সে যখন গান গাইতো সে অনুভব করতো একটু ঠান্ডা বাতাস যেন তার গায়ে লাগছে। সবচেয়ে বড় ঘটনাটি ঘটে 1 মাস পর। সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার পোশাক নেই তার গায়ে। সে তখন মনে করলো রাত্রে তার কোনো সে নিজের অজান্তে হয়তো কিছু একটা এটা হয়েছে, তার সাথে ভুল হয়েছে কোনো একটা। যাই হোক, এবার সে পুরোই ভয় পেয়ে যায় এবং সে তার মাকে সব ঘটনা খুলে বলে। তার মাও খুব ভয় পেয়ে যায় এবং বিভিন্ন হুজুর তাবিজ করা শুরু করে। যখনই তা শুরু করে, নূপুরের শব্দ ও সুগন্ধের উৎপাত বেড়ে যায়। এরপর থেকে উপস্থিত সকলেই শুনতে পায় এবং এমন